ওই কন্ট্রোল ইউনিটের পরেই কি আসবে তোমার আমাদের এক্সিকিউশন ইউনিটটা। এক্সিকিউশন ইউনিট কি থাকে আমাদের কিছু রেজিস্টার থাকে, জেনারেল পারপাস রেজিস্টার থাকে কিছু, তারপর কি থাকে তোমার এরিথমেটিক লজিক ইউনিট এলইউ থাকে, আর থাকে কি অপারেন্ড এন্ড ফ্ল্যাগ। এই পুরো ব্যাপারটা মিলে আসলে কি আমাদের এক্সিকিউশন অপারেট করে। এখন আজকে আমরা দেখবো যে আসলে 8086 এ যে আরো কি কি টাইপের রেজিস্টার থাকে। আমরা অলরেডি মোটামুটি সবগুলোই জেনে গেছি, বাট স্টিল আমরা এখন একটু ডিটেইলে দেখব সবকিছু। তো তোমার ফার্স্টে যে আমাদের রেজিস্টারগুলো পড়বো আমরা সেগুলো হলো তোমার জেনারেল পারপাস রেজিস্টার, এগুলো আমরা অলরেডি করে ফেলছি। এগুলো কোনগুলো? তোমার এই যে AX BX CX DX যেগুলো ছিল, ঠিক আছে, ওগুলো ছিল জেনারেল পারপাস। আর সেগমেন্ট রেজিস্টার কোনগুলো? ওই যে আমরা তোমার BI তে যেগুলো করছি, যে CS DS ES SS, এটা একটা ছিল কি আমাদের সেগমেন্ট রেজিস্টার। আর AX BX CX আর DX, এটা একটা হলো আমাদের কি জেনারেল পারপাস রেজিস্টার। তারপর দেখা আছে তোমার পয়েন্টার এন্ড ইন্ডেক্স, তারপর হলো কি ফ্ল্যাগের আরেকটা নাম হলো স্ট্যাটাস রেজিস্টার। ওকে, তো এগুলো ডিটেইলে যদি দেখি যে কোনটা কি আছে। দেখো তোমার জেনারেল পারপাস রেজিস্টারের মেইন কাজটা হলো যে টেম্পোরারি কিছু ডাটা রাখার জন্য। ধরো তুমি একটা এই অপারেশন করবা, লাইক ধরো add ax, 5, তাহলে আমি কি করব, ax একটা মান আগে থেকে ছিল আমার কত ছিল, ধরো move ax, 2, ঠিক আছে। তাহলে দেখো আমার কিন্তু এখন 2 আর 5 যোগ হইতেছে 7 হইতেছে। তাহলে দেখো এই যে আমার 2 আর 5 টা আমি যোগ করলাম রেজিস্টারে রেখে, ওই রেজিস্টারটা কি আসলে আমার ax। এখন এই 2 আর 5 এটাকে আমার সবসময় মনে রাখা দরকার আছে। আমি প্রত্যেক ইনস্ট্রাকশনে কি করব, একটা কাজ করব, আর একটা ভ্যালু থাকবে। তো আমার প্রত্যেকবার কিন্তু কি আমার এই মানটা যে মনে রাখা দরকার নেই। তো ধরো একটা এক্সিকিউশন শেষ, এই মানটা আমি কি করতে পারি, রিপ্লেস করে দিতে পারি। আমরা গতদিন ল্যাবে একটা কাজ করছিলাম, মনে আছে তোমাদের কি, যে আমরা কি করছিলাম তোমার ওই ফার্স্টে কি এ ছোট হাতের এ রে, এর আজকে ভিডিওটা আমরা নিছিলাম, কোথায় গিয়েছিল এ লেগেছিল। পরে আমরা কি করছিলাম, এ এর ভ্যালুটাকে কি করছিলাম বলো তো, বি এর ইউজ করছিলাম। কেন? যাতে কি আমি এ এরটা পরে আবার ইউজ করব, খালি পরের ইনস্ট্রাকশন যখন আসবে তখন কি এ এরটা রিপ্লেস হয়ে যাবে। এটা ও মনে রাখবে না, যেহেতু আমার ওই প্রোগ্রামে দরকার ছিল, এজন্য কি করছিলাম আলাদা অন্য একটা স্টোর করে রেখেছিলাম। তার মানে তোমার এই জেনারেল পারপাস রেজিস্টারগুলোতে কি হবে, ডাটা টেম্পোরারি থাকে, এক্সিকিউশন শেষ, ডাটার কাজ শেষ, মুভ। স্যার এখানে বিএলটা কি তাহলে? কোথায় বিএলটা কি মানে? আরেকটা রেজিস্টার, মানে এটা ধরো যতক্ষণ বিএল তো আরেকটা তোমার বিএক্স এর যে লোয়ার পার্টটা, এটা আমি কি রাখছি কেন, ধরো এটাও তো আমরা টেম্পোরারি রাখছি, বাট ওই প্রোগ্রামের জন্য কি ছিল, এটা আমার স্টোর করে রাখছিলাম। আর তুমি অন্য কাজেও কি তুমি বিএল কি করতে পারো, টেম্পোরারি রাখতে পারো। বাট বেসিক্যালি যেগুলো ধরো সবসময় লাগে না, পার্মানেন্ট মেমরি না, সেগুলো কি করি আমরা জেনারেল পারপাসে রাখি। তো জেনারেল পারপাসে কি থাকে তোমার ax bx cx আর হলো dx। ax এর নাম হলো তোমার অ্যাকুমুলেটর। অ্যাকুমুলেটর নরমালি কি করি আমরা, ধরো যখন কোনো অপারেন্ড কিছু রাখি, যখন নরমাল কোথায় রাখি আমরা বলতো ax এ রাখি, যোগ বিয়োগ গুণ ভাগ যাই করব এরিথমেটিক অপারেশন যেগুলো হবে ওগুলো আমরা ax এ রাখি করব। ওকে, আর bx হলো তোমার বেস রেজিস্টার। বেস রেজিস্টারে অনেক কাজ আছে। তো এটা তুমি কি করতে পারবা, এই যে ডাটা স্টোরের জন্য রাখতে পারবা, ধরো bx এর তুমি যোগ বিয়োগ করতে পারো, কোনো সমস্যা নেই। বাট কি তোমার bx তোমার কি করে, bx টা বেসিক্যালি হবে আমাদের বেস রেজিস্টার। বেস, এখন বেস কার থাকে, লোকেশনে, মেমরি লোকেশনে। আমরা কি জানি যে মেমরি লোকেশন দুটো ভাগে ভাগ থাকে না, একটা থাকে হলো কি তোমার বেস অ্যাড্রেস, আর একটা থাকে কি অফসেট। এভাবে থাকে না, ওই একটা লোকেশনের যে বেস অ্যাড্রেসটা ওটা bx রাখি। আবার bx টা অনেক সময় তোমার অফসেট হিসেবে ইউজ করা যায়। bx এর আরেকটু কাজ আছে, পরে দেখব মানে bx তোমার কিভাবে অফসেট হিসেবে কাজ করে। bx তোমার জানা রাখো, bx তোমার কি অফসেট হিসেবে কাজ করতে পারে। বাট আমরা কিন্তু দেখছিলাম কি তোমার অফসেটের জন্য আলাদা চাকা ছিল না, বাট bx টা কিন্তু অফসেটের জন্য কাজ করতে পারে। cx হলো তোমার কাউন্টার রেজিস্টার। ধরো তুমি একটা লুপ ফেলবা, 5 বার লুপ ফেলবা, তাহলে কি করবা, তুমি মুভ cx, 5, তারপর আমি বলে দিলাম লুপ। তারপর উপরে যদি আমার ইনস্ট্রাকশন থাকে লুপের, তাহলে ইনস্ট্রাকশন কয়বার ঘুরবে, 5 বার। তোমার অ্যাড্রেস বলতে হবে
তুমি যদি বলো কি cx, 3 রাখো তারপর শুধু লুপ ইনস্ট্রাকশন দাও তাহলে সে কি করবে লুপটাকে তিনবার ঘোরাবে। সো cx এর কাজটা কি হবে এর মধ্যে যে ভ্যালুটা থাকবে সে ধরে নিবে যে কি আমি এই লুপটা এতবার ঘুরে দেব না। bx হলো তোমার পোর্টের রেসপন্ড করে আসলে হ্যাঁ তোমার ধরো কি করো তুমি যখন ডাটা কি করবা ইনপুট থেকে দিবা বা আউটপুটে দিবা তখন তোমার কি লাগবে একটা পোর্টের অ্যাড্রেস লাগবে। আমরা কি করব যখন তোমার এই কোর্সটার আরেকটু বড় অংশ আছে আমাদের কোর্সটার নাম হলো মাইক্রোপ্রসেসর এন্ড ইন্টারফেসিং, বাট এই কোর্সটা আরেকটা মানে অনেক জায়গায় এই কোর্সটার নাম হলো মাইক্রোপ্রসেসর ইন্টারফেসিং এন্ড পেরিফেরালস। স্যার আমাদের সিএসসি ডিপার্টমেন্টটা আমরা তো করতেছি না অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ওদের বেসিক্যালি দেখো মাইক্রোপ্রসেসর কোর্সটা আসলে হলো তোমার এই ধরো যেখানে যন্ত্র আছে প্রসেসর আছে ওইখানে বুঝছো। এখন তুমি যদি বলো যে সিএসসি এর সাথে আমাদের ডিফারেন্সটা কোথায়, আসলে ডিফারেন্স নাই, কারণ দিন শেষে ওইটাও ইঞ্জিনিয়ারিং এটাও ইঞ্জিনিয়ারিং। সো ওরা যতটুকু শিখে আমরা ওইটুকু শিখবই, প্লাস আমরা তোমার যে আর্ট ডিপার্টমেন্টের প্রজেক্ট ওগুলো করতে পারি। এবং এই কোর্সটা অনেক বড়ই আসলে এই কোর্সটা আসলে অনেক বড়, যদি আমরা পড়া শেষ করতে পারি তাহলে ওদের সিলেবাস কভার করে আমরা বেশি করতে পারবো। সে বলতেছিলাম বুঝছো যে মাইক্রোপ্রসেসর ইন্টারফেসিং এন্ড পেরিফেরালস এই কোর্সটার নাম হলো এটা অনেক জায়গাতে, আবার অনেক জায়গা হলো মাইক্রোপ্রসেসর এন্ড ইন্টারফেসিং। পেরিফেরালস মানে কি? পেরিফেরালস মানে হলো আশেপাশে আর যা কিছু আছে। তো ধরো এই যে এটা হলো আমার মনিটরটা, এখন দেখো আমি মনিটরের সাথে আমার কি করছি আমার প্যানড্রাইভটা আমি কানেক্ট করছি। সো এখন কিন্তু এটার জন্য কিন্তু কি ওই প্যানড্রাইভটা হলো কি আমার পেরিফেরাল। ওকে ধরো এই যে আমাদের কি আছে যে এটার নাম কি ফোন, মোবাইল ফোন, হ্যাঁ এই যে মোবাইলটা আছে, এই মোবাইলটা কিন্তু তোমার ধরো যে তুমি ডিভাইস ধরো আমি যে কি করলাম আমার যে অডিও কেবলটা যে আমি ইন করলাম আমার ভয়েসটা যেখানে যাচ্ছে এটা এখন কি ওর জন্য পেরিফেরাল। তুমি যখন ল্যাপটপে কি করো বা কম্পিউটারে যখন কিবোর্ড ইউজ করো এটা পেরিফেরাল সহায়ক। ঠিক আছে, তোমার এই পেরিফেরালগুলোকে কি করতে হয় ইন্টারফেসিং করতে হবে। মাইক্রোপ্রসেসর কি করতে হবে ওই পেরিফেরালটাকেও তার মানে ডিবাগ করতে হবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা তো এইটার জন্যই তোমার আসলে কি লাগবে ওই তুমি ধরো একটা পেরিফেরালে ডাটা পাঠাবা তাহলে তোমার কি ওই আইওর পোর্ট অ্যাড্রেস লাগবে না, কোথায় পাঠাতেছো ওটা দিয়ে ইন্টারফেসিং করতে হবে। ওটার জন্য তোমার কি লাগে ডেস্ক রেজিস্টারটা ইউজ করতে। খেয়াল করে দেখো আমরা কালকে কি করছিলাম এই যখন নাকি আমরা কিবোর্ড থেকে ইনপুট নিছিলাম এ তখন আমরা কি করছিলাম যে ডিএক্স কে বা ডিএস ডাটা সেগমেন্টকে আমরা ইনিশিয়ালাইজ করছিলাম একটা ডাটা দিয়ে, তাই না? জেএসএন মনে আছে। ওকে সো ওই কাজটা কিন্তু কি করে আসলে যে ডাটা সেগমেন্টগুলো করে ডাটা রেজিস্টার কি করে তোমার যে কোন পোর্টে যাবে অ্যাড্রেসটা ওই পোর্টের অ্যাড্রেসটা সে রাখে। তো এই হলো আমাদের জেনারেল পারপাস রেজিস্টার, এবং এই প্রত্যেকটা রেজিস্টার তোমার 16 বিট করে, এবং 16 বিট রেজিস্টারগুলো দুইটা ভাগে ভাগ করা যায়। ঠিক আছে 16 বিট রেজিস্টারগুলো দুইটা ভাগে ভাগ করা যায় 1 বাইট করে 8 8 এই 8টা আমরা কি বলবো AL একটু করে, হ্যাঁ ধরো এটা হলো তোমার কি 16 বিট, এরপর হলো আমার x, এই x আমি কি করছি AL এ ভাগ করছি, এটা হলো AL এটা হলো h, এটা হলো কত 8 বিট এটা হলো 8 বিট। বিট কি ভাঙা যায় মানে 8 বিটটাও ভাঙা যায় বুঝছো, 8 বিটটাও ভাঙা যায় কিভাবে? 4 বিট 4 বিট 4 বিট এটা হলো তোমার লোয়ার নিবল, এটা হলো আপার নিবল, এটা হলো আবার লোয়ার নিবল, এটা হলো আপার নিবল। এই নিবল নিবল মানে হলো চারটা মিলে একটা নিবল হয়, ঠিক আছে। দুইটা নিবল মিলে একটা বাইট হয়, বাইট থেকে পরে আমরা সামনের দিকে আগাই। এই নিবলের কনসেপ্টটা আমাদের একটু পরে লাগবে আমি বললাম। তাহলে আমাদের জেনারেল পারপাস রেজিস্টার গেল। তারপরে দেখো কি আছে আমাদের সেগমেন্ট রেজিস্টার আছে চারটা CSDS SS ES, এগুলো আমরা পড়ে ফেলছি।
সিএস হলো কি কোড সেগমেন্ট, ডিএস হলো ডাটা সেগমেন্ট, এসএস হলো স্ট্যাক সেগমেন্ট আর ইএস হলো এক্সট্রা সেগমেন্ট। এই এক্সট্রা সেগমেন্টটা কার? এক্সট্রা সেগমেন্টটা হলো তোমার এই যে ডাটা সেগমেন্টটা দেখতেছো, ডাটা সেগমেন্টেরই আরেকটা অংশ হলো কি এক্সট্রা সেগমেন্ট। আর কোড সেগমেন্টটা কি? যেখানে তোমার যেভাবে কোডটা এক্সিকিউট হবে, তুমি একটা প্রোগ্রাম রান করতেছো, কোডটা রান করতেছো, তো মাইক্রোপ্রসেসর একটা অংশ কি করবে, এই কোডটাকে রান করাবে, ওটা হলো কি তোমার আসলে সিএস। আর এসএসটা কি? স্ট্যাক সেগমেন্টটা কি? তুমি কি করলা? স্ট্যাক নিলাম, রাইট? স্ট্যাক নিলাম, তো স্ট্যাকের সেগমেন্টটা কি হচ্ছে আসলে এসএস। আচ্ছা দেখো, আমরা এই আমাদের যে ফুল ইয়াটা আছে, মেমোরিটা আছে, ফিজিক্যাল মেমোরিটা কত? 8086 এর 1 মেগাবাইট। এটাকে আমরা যদি তোমার ওই ইয়াতে লিখি হেক্সাডেসিমালে, তাহলে আসবে হলো 5টা 0 থেকে 5টা F পর্যন্ত। এই যে নাম্বারগুলা এগুলো হলো কি তোমার কি নাম্বার এগুলো বলো তো? কি অ্যাড্রেস এগুলো? ফিজিক্যাল না লজিক্যাল? ফিজিক্যাল। ঠিক আছে, এগুলো ফিজিক্যাল। এগুলো কত বাইটের? কত বিটের? 20 বিট। যেহেতু 5টা তাহলে 4 5 20 20 বিটের। এবং আমাদের যে সেগমেন্ট রেজিস্টারগুলো ছিল এগুলো কত বিটের ছিল? 16 বিটের। এবং এই জন্য আমরা কি করছিলাম মনে আছে? বিআইওতে একটা স্যার অ্যাড্রেস, হ্যাঁ, ফিজিক্যাল অ্যাড্রেসকে আমরা কি করছিলাম? লজিক্যাল অ্যাড্রেসকে ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করছিলাম। ওকে, তো এখানে কি হলো, আমাদের এই মেমরি সেগমেন্টটাকে আমরা ভাগ করছি, বুঝছো? মেমরি সেগমেন্টটাকে আমরা এই পুরো মেমরিটাকে ভাগ করছি ডাটা সেগমেন্টে। তোমার ডাটা সেগমেন্ট, কোড সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট, এই সেগমেন্টগুলোকে আমরা ভাগ করছি। যখন তুমি ভাগ করবা তখন তুমি তোমার কি হবে বলো? যেহেতু 16 বিট, তাহলে থাকবে কত করে আমাদের? 4 বিট করে থাকবে, কিন্তু 4 মানে 4টা ডিজিট করে থাকবে। দেখো বেস মানে কি? নিচের অংশটুকু, আর টপ মানে হলো উপরেরটুকু। তাহলে এই ফুলটুকু কি আসলে তোমার সিএস কোড সেগমেন্ট। দেখো কোড সেগমেন্ট শুরু হয়েছে তোমার কত? 34 8A8 থেকে, আর শেষ হয়েছে এখানে। এই যে এই অংশটুকু আমি বলছিলাম যে তোমার প্রত্যেকটা সেগমেন্ট কতটুকু করে থাকবে? 64 কিলো করে থাকবে, 64 কে করে থাকবে। ঠিক আছে, এইভাবে তোমার চারটা সেগমেন্টে আমরা মেমরিটাকে ভাগ করতে পারি। এই সেগমেন্টে ভাগ করার অনেক দরকার আছে, আমরা পরে বলবো আস্তে আস্তে তোমাদের সব কনফিউশন ক্লিয়ার করবে। এবং এই যে সেগমেন্ট করার বা 60 বিট করার একটা কারণ বলতে বলছিলাম কি, যে ব্যাকওয়ার্ড কম্পিটেবল। তোমার 8085 টা কি 16 বিটের, আর আমার 8086 টা হলো 20 বিট অ্যাড্রেস লাইন। তো এটার সাথে কম্পিটেবল করার জন্য কি করা আসলে তোমার এই সেগমেন্ট রেজিস্টারগুলোকে 16 বিটের করা। এই জন্য এই 6 এর 20 বিট অ্যাড্রেস লাইন। অ্যাড্রেস লাইনটা হলো তোমার বেসিক্যালি এটা অ্যাড্রেস লাইনটা হলো তোমার কতটুকু তুমি মেমরি ইউজ করতে পারবা, এটা ডিপেন্ড করে হলো অ্যাড্রেস লাইনের উপরে। ঠিক আছে, তো 2 এর পাওয়ার 20 এটা হলো তোমার 1 মেগাবাইট। এটা হলো কি তোমার 8086 আর তোমার 16 ছিল হলো 8085 এর। তো এই দুটোর সাথে আমরা কি করতে পারি? ইন্টারমিক্সিং করতে পারি, কম্পিটেবল করতে পারি। এইজন্য কি তোমার এই মেমরিগুলোকে সেগমেন্ট করে এখানে কি 16 বিট করে দেওয়া হয়েছে। আরো কারণ আছে, আমাদের এই প্রোগ্রাম তোমার অনেক ইয়া হয়, স্মুথ হয়, ফাস্ট হয়, যেমন কমপ্লেক্স প্রোগ্রাম করতে যাও। তাহলে স্যার মানে 32 বিট দিলে ভালো হতো না, 16 বিট করে ফেলতে। 32 বিট তুমি চাইলে করতে পারবে না, তোমার তো কনস্ট্রেইন আছে। তুমি ফার্স্টের যে তোমার মাইক্রোপ্রসেসর তৈরি হয়েছে ওটা কি 32 বিট দিয়ে আসছে? 16 বিট ছিল না, ওটা ছিল তোমার 4 বিটের। ঠিক আছে, আস্তে আস্তে এভলিউশন হয়েছে। ঠিক আছে, 8086 টা কি কত জেনারেশনের বলো? ইয়েস বলো, কোন জেনারেশনের 8086 টা? 3rd জেনারেশন। ঠিক আছে, আর রিভলিউশন হয়েছিল কোথায় বলছিলাম? 5th জেনারেশন পেন্টিয়াম। পেন্টিয়াম হলো যে তোমার এই 64 বিট। এখন সুপার কিন্তু কি 64 বিট ইউজ চলতেছে। আস্তে আস্তে রেভলিউশন হয়, তুমি চাইলে করতে পারবে না, এটা অনেক ব্যাপার আছে।
20 বিট করাতে যে ঝামেলা হয়েছে, আমরা যখন পিন ডায়াগ্রাম দেখবা তখন পিন ডায়াগ্রাম আসলে কত কিছু আমরা না বুঝে পড়তেছি। একটা জিনিসের কমপ্লেক্সিটি তখনই বুঝবা যেটা তুমি না বুঝে পড়বা। তোমাকে দেখবে বোঝানো হইতেছে কি স্কিপ করে করে তুমি বুঝতেছো স্কিপ করে করে। আমার জিনিসটাকে তুমি যদি পুরোটা বুঝতে চাও দিস উইল বি কি, মানে তোমার 4 বছর রেডি করতে হবে। দেখো যখন তুমি নাকি অ্যালফাবেট শিখছিলা, এবিসিডি শিখছিলা, তখন তুমি বলো নাই যে এ দিয়ে কি কি ওয়ার্ড হয় আমি সবগুলো আগে শিখবো তারপর আমি দিতে যাবো। তাহলে কি অ্যালফাবেট শেষ করতে পারতো জীবনে? শেষ করতে পারতো না, ঠিক না? বাট দেখো আমরা ওয়ার্ড না পড়ে কিন্তু কি করছি, আমরা কিন্তু এবিসিডি শিখে ফেলছি। এখনো তুমি বুঝতেছো তুমি কেন ওয়াই শিখছো, জেড শিখছো। ব্যাপারটা এরকমই, মাইক্রোপ্রসেসর জিনিসটা এরকমই। ধরো একটা গোটা ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে এটার উপর বেস করে। তুমি যখন যত যা কিছু দেখতেছো কোথায় মাইক্রোপ্রসেসর নাই তুমি মনে করো, ঠিক না? এই ইন্ডাস্ট্রিটা শুরু হয়েছে বলতে পারো তুমি x06 থেকে। সেটা কত ফান্ডামেন্টাল কত কমপ্লেক্স একটা জিনিস হয়ে যাবে। আমরা যত বেশি অ্যাডভান্স লেভেলে যাবো আমরা তত স্কিপ করে পড়াশোনা, এই জন্য সহজ লাগে। তুমি যখন নাকি অ্যাপ্লিকেশন বেস পড়াশোনা করবা তখন আমার জিনিসটা সহজ লাগে। কিন্তু যখন তুমি কি ওই অ্যাপ্লিকেশনটা তো একদিনে হয় নাই, ফার্স্টে কি হয়েছে, এটা রিসার্চ হয়েছে, R&D হইতে 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 ওই পর্যায়ে গেছে। ওই থিওরিটা হলো তোমার কি কঠিন জিনিস, হার্ড পার্টটা হলো ওটা। এনিওয়ে, তাহলে দেখো আমাদের কি এখন পয়েন্টার এন্ড ইন্ডেক্স রেজিস্টার কি কি ছিল বলো তো? আইপি ছিল একটা, আইপি কার ছিল? আইপি তে অফসেট থাকতো কার? কোড, মানে কোড সিএস এ। গুড, সিএস এর অফসেট থাকতো হলো আইপি তে, এবং আইপিটা কোথায় ছিল? এই বিআই তে ছিল কিন্তু, তাই না? আর বাদ বাকিগুলো কোথায় ছিল? নিচে ছিল। এসপি বিপি এগুলো সব কিছু ছিল স্ট্যাকের জন্য ছিল। এসপি আর বিপি কার জন্য? স্ট্যাক সেগমেন্টের জন্য আমাদের ইয়ে থাকতো, অফসেট থাকতো। স্যার অ্যাড্রেস লাইন দিয়ে তোমার একটা লাইন বলছিল যে এটা কি ডাটা সেভ করে না কি বলছিল টুল ডিপার্টমেন্ট কি একটা অ্যাড্রেস লাইন একটা স্যার অ্যাড্রেস লাইনটা হলো তোমার তুমি কতটুকু ফেচ করতে পারবা। স্পিন ডায়াগ্রামে বুঝতে পারবে জিনিসটা। তোমার ধরো অ্যাড্রেস লাইনটা হলো দুটো জিনিস, ডাটা লাইন একটা, অ্যাড্রেস লাইন একটা, ঠিক আছে? আর তুমি যদি বাসের কথা চিন্তা করো, বাস কয়টা বলো তো? জরুরি বলো, বাস কয়টা? কি কি? অ্যাড্রেস বাস, ডাটা বাস, কন্ট্রোল বাস। এই যে এটাই হলো তোমার আসলে অ্যাড্রেস বাসটা। হ্যাঁ, এই অ্যাড্রেস বাসটা কতগুলো থাকে এখানে? তোমার 20টা থাকে। আগে ছিল 16টা। এটা কাজটা কি স্যার? ও অ্যাড্রেস নিয়ে যাবে তোমার। তুমি ধরো কোন একটা জায়গায় কি করবা, ধরো তুমি এখানে কল করছো মুভ x, 2 দেখছো, এগুলো ফার্স্টে দিন পড়া, এই জন্যই বলি ক্লাসে আসতে। যারা ফার্স্টে দিন ক্লাস করছে তাদের জন্য এটা এখন ইনজাস্টিস। আমার তোমার বুঝাইতে সমস্যা নেই, আপত্তি নেই, কিন্তু যে জিনিসটা জানে তার কিন্তু এখন কি ছিল, আগানোর সময় ছিল। বাট তুমি বা যেই আসে না সে কি করলো, তারে ড্র্যাগ করে রাখে। দেখো আমি বলছিলাম তোমার যে ধরো এই যে মুভ x, 2 করলা তুমি, x এ কি আছে ধরো, আবার কি করলা add x করলা, x এ কি আছে এখন একটা ভ্যালু আছে, বাট ভ্যালুটা কোথায় আছে? x এ আছে। x এর লোকেশন কি, কোথায় আছে x? সো তোমার দুইটা জিনিস সবসময় কাজ করে, লোকেশন এবং লোকেশনে কি আছে। লোকেশনে কি আছে, যেমন ধরো 1502 নাম্বার রুম হলো এটা, এবং 1502 নাম্বার রুমে এখন আমরা আছি, আমরা হলাম ভ্যালু, আর লোকেশনটা হলো কি 1502। সো আমাদের যদি পাইতে হয় তাহলে কি করতে হবে, আগে আমাদের 1502 কল করে পরে আমাদের এখানে আসতে হবে, তারপর আমাদের পাবে। এই ডাটা বাসটা হলো তোমার ওই জিনিসটা দিল তোমাকে, দুই আছে এটা ডাটা বাসের কাজ। আর অ্যাড্রেস বাসটা কি তোমার বলবে কি যে কোথায় 2 আছে। মাইক্রোপ্রসেসর আমাদের যেহেতু একেবারে কি এগুলো তোমার প্রথম দিককার জিনিস, সবকিছু তোমার কি করতে হবে, স্পেসিফাই করে দিতে হবে। মানে ও নিজে থেকে কিচ্ছু বোঝে না, ও নিজে থেকে কিছুই বোঝে না, ওর কাছে রাখার কোনো জায়গা নাই, দেওয়ার কোনো জায়গা নাই, কিচ্ছু না, সব তোমার কি করতে হবে, স্পেসিফাই করে দিতে হবে। ওই তোমার কি বলবো, ওই মাইন্ড নিয়ে আসলে মাইক্রোপ্রসেসর করতে হবে তোমাদেরকে, হ্যাঁ, যে ও কিছু বুঝে না। যেমন আমরা অনেক কিছু ধরে নেই,
তুমি মডার্ন হিস্ট্রি পড়ো আমরা ধরে নিই যে এটা করলে এটা হবে, বাট এখানে লিস্ট না, ওর সব কিছু কি করতে হবে তোমাকে ডিফাইন করে দিতে হবে। বলো। হ্যাঁ, ভ্যালুটা হলো ডাটা, আর ডাটাটা কোথায় আছে ওটা হলো লোকেশন, ওটা হলো তোমার অ্যাড্রেস। অ্যাড্রেস আরো একটা হতে পারে, বাট ইন জেনারেল এটাই বলবো। আচ্ছা, তারপরে কি ছিল তোমার এসপি আর বিপি। এসপি বিপি কি ছিল? স্ট্যাক পয়েন্টারের অফসেট, সরি স্ট্যাক সেগমেন্টের অফসেট ছিল। তো বিপিটা ছিল কি যে কোনোটা, আর এসপিটা ছিল কি টপ অফ স্ট্যাক। তারপরে ইনডেক্স, দুটো ইনডেক্স থাকে, সোর্স ইনডেক্স আর কি ডেস্টিনেশন ইনডেক্স। ওকে, তারপরে তোমার চার প্রকার রেজিস্টার দেখছিলাম আমরা। জেনারেল পারপাস, তারপরে ছিল সেগমেন্ট, তারপরে ছিল হলো তোমার পয়েন্টার, ইনডেক্স, ইনডেক্স বা পয়েন্টার, ইনডেক্স বা পয়েন্টার, লাস্টে হলো ফ্ল্যাগ। তো তিনটা মোটামুটি শেষ। এবার আসো ফ্ল্যাগ। ফ্ল্যাগটা খুব ইম্পর্টেন্ট, ফ্ল্যাগ থেকে আলাদাভাবে কোশ্চেন। ফ্ল্যাগ বেসিক্যালি কি দেখো, ফ্ল্যাগ হলো আমাদের একটা 16 বিট রেজিস্টার। ফ্ল্যাগ আসলে জাস্ট সবকিছুর মধ্যে 16 বিট রেজিস্টার, এবং এটা তোমার কি করে বিহেভ লাইক এ ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ কি জিনিস? বিট সার্কুলেট করে, হ্যাঁ, এবং ওর মধ্যে যে রেজাল্টটা আসতেছে ওটার অনুযায়ী সে বিহেভ করে। যেমন ডি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, এই কাজগুলাই করতো। তোমার প্রেজেন্ট স্টেটে যা আসতো ওটাই দিত, ফরওয়ার্ড জাস্ট সাব ইয়া করে দিতে, তাই না? কনভার্ট। হ্যাঁ, এই কাজগুলো করতো। তার মানে তোমার কি যে তোমার অ্যাকুমুলেটরে কি আছে ওটার উপর বেস করে তোমার স্টেট চেঞ্জ করতেছে, এটা ফ্লিপ ফ্লপের কাজ। তো ফ্ল্যাগ রেজিস্টারের কাজও সেম জিনিস। ফ্ল্যাগের একটা নাম হলো স্ট্যাটাস। তোমার এখন স্ট্যাটাস কি? তুমি অনলাইন আসো না অফলাইন আসো, এটা কি ছিল কি তোমাদের ফেসবুকে স্ট্যাটাস বলি আমরা, অ্যাক্টিভ স্ট্যাটাস, অনলাইন অফলাইন। তো ওইরকমই তোমার মাইক্রোপ্রসেসরটার এখন কি অবস্থা? তুমি একটা এক্সিকিউশন করছো, তোমার একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়েছে, এখন মাইক্রোপ্রসেসরের স্ট্যাটাসটা তুমি কেমন বুঝবো? এই ফ্ল্যাগ রেজিস্টার। ওকে, তো ফ্ল্যাগটা দেখে আমরা মাইক্রোপ্রসেসর ওভারঅল ধারণা পাবো। তো টোটাল আমাদের ফ্ল্যাগ আছে হলো তোমার 9টা। ওকে, আমাদের ফ্ল্যাগ হলো 9টা। 9টার মধ্যে তোমার 6টা আর 3টা ভাগ আছে। 9টা ফ্ল্যাগের মধ্যে 6 আর 3, এই 6টা হলো তোমার কন্ডিশনাল, আর 3টা হলো কন্ট্রোল। কন্ট্রোল বলে না, কন্ট্রোল। 6টা কন্ডিশনাল, 3টা হলো কন্ট্রোল। আচ্ছা, এবং এই ফ্ল্যাগগুলো কোথায় কোথায় আছে এটাও কিন্তু তোমাদেরকে জানতে হবে, হ্যাঁ, কোন কোন বিটে কোন ফ্ল্যাগ আছে জিনিসটা জানতে হবে। যেমন দেখো এখানে ইউ দিয়ে আমরা বুঝাইতেছি আনডিফাইন্ড, মানে এগুলা 9টা ফ্ল্যাগ আছে। ফ্ল্যাগ রেজিস্টার, তোমার ফ্ল্যাগটা হলো একটা রেজিস্টার। রেজিস্টারে কয়টা বিট আছে? 16 বিটের রেজিস্টার। বাট 16 বিটের 16টা আমরা ইউজ করব না, আমরা ইউজ করব 9টা। বাকিগুলো আমরা এখন ইউজ করি না। আনডিফাইন্ড তুমি চাইলে যে কোনো সময় কি করতে পারো, আপডেট করতে পারো, এবং এগুলো আপডেট করে করে কিন্তু কি আজকের আমাদের মাইক্রোপ্রসেসরগুলো আসছে। বাট 8086 যখন শুরু হয়েছিল, যখন এটা ইনভেন্ট হয়েছে, ওই ভার্সনটা কি ছিল? এই 9টা ফ্ল্যাগই ছিল। ওকে, তাহলে দেখো ফ্ল্যাগগুলো কোথায় কোথায় আছে। একদম জিরো পজিশনে আছে কে? সিএফ, ক্যারি ফ্ল্যাগ। ঠিক আছে, তারপরটাই কি আনডিফাইন্ড, তারপরটা হলো প্যারিটি, তাই না? তারপরটা আবার কি আনডিফাইন্ড, তারপরটা কি অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ। এফ দিয়ে বলো তোমার অক্সিলারি ক্যারি, তারপরটা আবার আনডিফাইন্ড, তারপরটা জিরো ফ্ল্যাগ, তারপরটা সাইন ফ্ল্যাগ, তারপর হলো ট্র্যাপ, তারপর হলো ইন্টারাপ্ট, তারপর হলো ডিরেকশন, তারপর হলো ওভারফ্লো, তারপর বাকিগুলো আনডিফাইন্ড। যে প্রত্যেকটা ফ্ল্যাগের কাজ কিভাবে কাজ করে, কি মিন করে, এগুলো আমাদেরকে ইন ডিটেইল শিখতে হবে। বাট তার আগে তোমাদের যে কাজটা সেটা হলো যে এই পজিশনগুলো সহ মনে রাখতে হবে। ফ্ল্যাগ রেজিস্টার তোমাকে ফুল মনে রাখতে হবে, কোথায় কোথায় কোনটা আছে, সিরিয়ালটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসো শুরু করি আমরা ডিটেইল।
বাই দ্য ওয়ে প্রথম যে 8টা ফ্ল্যাগ আমার 8085 এ ফ্ল্যাগ ছিল, ফ্ল্যাগ যে রেজিস্টারটা ছিল সেটা ছিল 8 বিটের। এই 8টা কি তোমার কম্পিটেবল উইথ 8085। সো এই 8টা আমরা চেঞ্জ করি নাই, আমরা পরে কি করছি এই যে 1 2 3 4টা বাড়াইছি। ওকে, পরে আমরা 4টা এক্সটেন্ড করছি। লাস্টের 4টা কি আমাদের এখনো আনফ্ল্যাগ করা আছে। আচ্ছা, আচ্ছা দেখো তাহলে ফ্ল্যাগগুলো কি কি। ক্যারি ফ্ল্যাগ তোমরা বুঝতে পারতেছো, যদি তোমার তোমরা একটা যোগ করছো, যদি সাম করছো, সাম করার পরে তোমার একটা ক্যারি হয়ে গেছে, ঠিক আছে, তাহলে তোমার ক্যারি ফ্ল্যাগটা কি হবে, সেট হবে। যখন আমরা বলবো কোনটা ফ্ল্যাগ সেট হবে তার মানে কি ফ্ল্যাগের মানটা কত হবে 1, আর যদি বলি রিসেট হবে তাহলে মানটা হবে কত 0। তাহলে তোমার ক্যারি ফ্ল্যাগ সেট হবে কখন, এরিথমেটিক অপারেশন পরে যদি ওভারফ্লো আসে বা ক্যারি আসে, এটা বুঝতে পারি আমরা। ওকে, দেখো তো অক্সিলারি ক্যারি ফ্ল্যাগটা বুঝি কিনা আমরা, এনিওয়ান যে কেউ এক্সপ্লেইন করতে পারো না, তার কোন থাকবে সবার পক্ষ থেকে শুরু করো। সাহায্যকারী বলো না দেখি, মানে লেখা আছে, এটা জাস্ট এক্সপ্লেইন করবো আমাকে যে স্যার এটা বলছে, একটু ভালোভাবে বলতে হবে, মাইক্রোপ্রসেসরের ভাষায় বলতে হবে। বলো বলো। এটা হচ্ছে স্যার মানে অ্যারিথমেটিক লজিকের মধ্যে স্যার ইউজ হয়, যেটা হচ্ছে স্যার 1 ইকুয়াল আর কি D0 থেকে D3, আর হচ্ছে স্যার এটা অপারেশন করে হচ্ছে স্যার বিট নিয়ে D3 টু D4, আর এটা হচ্ছে স্যার মানে ইউজ হয়ে যাওয়ার জন্য বাইরে রিসিভ কন্ডিশন ট্রান্সলেট করলাম। শুধু এআইতে কাজ করে আর কি স্যার, কিন্তু আমাদের ক্যারেক্টার স্যার ওভারঅল কাজ না, ক্যারেক্টার মানে তোমার যোগ বিয়োগ ভাগ কোথায় বলো, ওইখানে তো ওইখানে লেখা নেই, মানে এক লাইনে লিখছি তো এই জন্য ওটা ডিটেইলে লেখা। তোমার এরিথমেটিক অপারেশন সব হবে হলো কোথায়, এই যে নিবলের ব্যাপারটা বলো না, মানে নিবল পড়াইছি না। যেমন আমাদের তো স্যার প্রথম একটা রেজিস্টার তো স্যার 16 বিট, এর তো আবার দুইটা ডিভাইডেশন করা আছে, এদের মধ্যেও স্যার আরো ডিভাইড করা ছিল দুইটা ফার্দার পার্ট, চারটা করে স্যার। এখন দেখা গেছে যে আমার 4টা বিট ইউজ করে একটা নাম্বার হইতো, কথার কথা স্যার আমি ওই 4টা ইউজ করে নতুন যে একটা যোগফল পাইছি, ওইটার ভিতরে স্যার এক্সট্রা কোনো একটা পার্ট আছে যেটা মানে আরেকটা বিট দরকার বা আরো 2টা বিট না আরো 4টা বিট দরকার, সেজন্য স্যার মানে ওই বিটের আন্ডারেই হচ্ছে ওই ক্যারিটারে পাস করে দিল এরকম কিছু। হ্যাঁ, ধরতে পারছো। এখানে মেইন ব্যাপারটা হলো তোমার দেখো, আমি যখন ক্যারি করতেছি তখন কিন্তু আর আমি কি করতেছি না, আমার টোটাল রেজিস্টারটা আমি যোগ করতেছি। ধরো ধরো ধরে দিলাম যোগ করব, ঠিক আছে, কত বিট আছে 1 2 3 4 5 6 7 8 9 হয়ে গেছে, সামনে থেকে 8টা বিট আছে, 8টা আমরা যোগ করতেছি, তাহলে আমরা কি হইতেছে 1 1 1 1 1 1 0 1। এখানে আমার কোনো ইয়ে আছে, ক্যারি আছে, তাহলে তোমার ক্যারি ফ্ল্যাগ কত, রিসেট মানে রিসেট 0। তার মানে তোমার আমার যে ক্যারি মানে ফ্ল্যাগ রেজিস্টারটা আছে তার 0 নাম্বার পজিশনে কি থাকবে, 0 থাকবে। এটুকু আমি বুঝে ফেলছি, বুঝছো না? ধরো তোমার এখানে কি আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে কি হবে, এটা বুঝে ফেলছি, সমস্যা 0, তারপরে কি হবে 0 1, তাহলে এটা কি তোমার এক্সট্রা ক্যারি ফ্ল্যাগ। তাহলে এটা আমরা কি করছিলাম, ওই যে আগে যোগ করছো বাইনারিতে ডিজিটাল ইলেকট্রনিক্সে কি করতাম, এটা আমরা কি বলতাম, এভাবে দাগকে বলতাম কি ডিসকার্ড,
মনে আছে বা বলতো ওভারফ্লো বা অনেক বইয়ে লেখা কিন্তু সিএফ ইন্টারের বই লেখা আছে আমরা স্যার ক্যারি করছি ক্যারি করছো না বাট সিএফ লেখা থাকতো কিছু কিছু বই যেমন ইন্টারে যদি কেউ ইয়ার বই পড়ে থাকো যে মুজিবুর রহমানের বই ওই বইয়ে সিএফ লেখা ছিল তো সিএফ মানে কি আসলে ক্যারি ফ্লেক্ট তার মানে এই ওয়ানটা দিয়ে আসলে কি হতেছে ক্যারি ফ্লেগে সেট হইতেছে এটা কিন্তু ফাইসে যেতেছে না বা হারা যেতেছে না ক্যারি ফ্লেগে সেট হচ্ছে তাহলে তোমার এখন যে আমার যে ধরো এই যে তোমার কি আছে ধরো এটা হলো আমার ফ্ল্যাগ রেজিস্টার এই ফ্ল্যাগ রেজিস্টারে কি ছিল আমার বলো তো কয়টা 16টা ছিল না জি স্যার 16টার মধ্যে তোমার আছে তাহলে দেখো ফ্ল্যাগ রেজিস্টারে এটা হলো তোমার 0th পজিশন 1 2 3 করতে করতে 15 পর্যন্ত আসবে আমরা ওকে তাহলে এই যে এই পজিশনটা এখন কি হবে এই অঙ্কের জন্য এই অপারেশনে যখন হবে তখন এটা হয়ে যাবে কত 1 বাট যখন আগেরটা ছিল তখন কত ছিল এটা 0 বুঝছো ক্যারি ফ্যাক্টর চেঞ্জ হবে আচ্ছা গেল এখন আমার কথা ছিল এই অক্সিলারি ক্যারি বলতে কি বুঝাইতেছি আমরা অক্সিলারি ক্যারি হলো তোমার এই যে দেখো এখানে আমি কি লিখতেছি শুধুমাত্র ধরো তোমার এখানে আরেকটু যদি আমরা কাজ করি ধরো এখানে 1 আছে এখানে আবার 0 আছে তাহলে কি হবে দেখো 1 1 0 0 1 1 তারপরে কি 0 0 0 আবার 0 0 আবার 0 0 1 1 0 1 ঠিক আছে দেখো এই একটা যখন আমরা করছি তখন আমার ক্যারি ফ্ল্যাগ কত আবার 1 ঠিক আছে তো আমি কিন্তু দেখো শুধুমাত্র কি আমার কনসার্ন কি নিয়ে আমার লাস্টের ওভারফ্লো হচ্ছে কিনা এমএসবি তে ওভারফ্লো হচ্ছে কিনা ধর এটা যদি 0 হয় তাহলে কিন্তু 0 ক্যারি ফ্ল্যাগ কত 0 তার মানে সিএফ টা ক্যারি ফ্ল্যাগটা শুধুমাত্র কনসার্ন তোমার কি নিয়ে এমএসবি নিয়ে বাট এখানে কিন্তু ক্যারি হয়েছিল মাঝখানে একটা হলো না এটা কিন্তু কি আমার ক্যারি ফ্ল্যাগটা কি করে নাই চেঞ্জ করে নাই তাহলে এই জিনিসটা কিন্তু কি করতে হবে তোমাকে কনসিডারেশন আনতে হবে সো মাঝখানে যদি তোমার এই লোয়ার নিভেল বা আপার নিভেলে যদি তোমার ক্যারি আসে সেটা তোমার চেক করবে কে অক্সিলারি ওই জিনিসটা এখানে রয়েছে দেখো তোমার এই লোয়ার নিভেল থেকে যদি কি আপার নিভেলে ক্যারি আসে লোয়ার নিভেল কোনটা এই যে দেখো এ এল কে আমরা ভাগ করছি তাহলে এ এলটা কি 8 বিটের ধরো এটা তাহলে কত D0 থেকে D7 পর্যন্ত তাহলে লোয়ার নিভেল কত হবে D0 থেকে D3 আর আপারটা হবে D4 থেকে D7 ওই জিনিসটা এখানে বলছিলাম যদি ক্যারি অথবা বড় ফ্রম লোয়ার নিভেল টু আপার নিভেল যে এই কাছ থেকে তোমার যদি কি ক্যারি আসে বা বড় আসে তাহলে কি তোমার অক্সিলারি ফ্ল্যাগটা চেঞ্জ হবে একটা एग्जांपल যদি দেখি আমরা তাহলে যোগ করতেছি আমরা তাহলে কি আসবে বলো তো 1 0 1 0 0 হাতে রইল এক ওই একটা আসবে এখানে কত 0 আবার 0 আবার 1 0 আবার 0 আবার 1 ঠিক আছে এই ক্ষেত্রে দেখো তোমার কি সিএফ টাও কত 1 আর কে এফ টাও অক্সিলারি হচ্ছে 1 মানে হচ্ছে স্যার যখন সেট হবে সেক্ষেত্রে হচ্ছে অক্সিলারি ফ্ল্যাগ 1 হবে সেট হওয়া মানে হলো 1 আদারওয়াইজ ইটস 0 ধরো এটা যদি এরকম হইতো তাহলে দেখো তোমার কি আসতেছে এখানে 1 0 1 1 কোনো ক্যারি আসে নাই আবার 1 1 0 1
স্যার পরেরটা তো 0 সেট 1 1 স্যার পরের 4 বিট সেকেন্ড 4 আবার একটা ক্যারি হবে 0 তারপরে গেস করি 0 তারপরে 1 তারপরে 1 তাহলে এখান থেকে এই কি আমার CF টা কত 0 বাট F 1 আর যদি এরকম হতো 1 হতো এখানে তাহলে এটা কি হতো 0 এটা 1 তখন কি হতো CF টা 1 হতো আর EF টা 0 স্যার আচ্ছা এখানে তো 0 হবে স্যার এটা তো লোয়ার লেভেল ক্যারি আসে নাই তাহলে আমার অক্সিলারি ফ্যাক্টর কি 0 ক্যারিটাও কি 0 ছিল ফার্স্টে আর হ্যাঁ এর অনুভব কখন যখন তোমার এই লোয়ার লেভেল থেকে ক্যারি আসবে এখানে যখন ক্যারি আসছে কোনো 1 0 1 1 কোন ক্যারি নেই কিন্তু তাহলে এফ কি 0 আর এমএসবি তে যদি 0 আসে মানে এমএসবি তে যদি তোমার ক্যারি আসে তাহলে কি হবে সিএফ তে চেঞ্জ হবে ওটা ডাইরেক্ট 4 বিট নিয়েই কাজ করবে হ্যাঁ এফ টা অক্সিলারিতে তোমার পুরো নিবল নিয়ে কাজ করে নিবল মানে কি 4 বিট যে কোনো 4 বিট স্যার যে কোনো সার্কিট নিয়ে কাজ না হ্যাঁ কোনো সার্কিট নিয়ে মাঝখান থেকে 4 বিট নিতে হবে কোন এক সাইড থেকে 4 বিট 4 বিটের মাঝখানে যে গ্যাপ এখন কথা হলো এই যেগুলো লাগে কোথায় বিসিডি অপারেশনে লাগে ওকে বিসিডি অপারেশনে কি করে বাইনারি কোডের ডেসিমাল কিভাবে আনে প্রত্যেকটা ডেসিমালের জন্য 4টা করে বাইনারি নিই না আমরা তো ওই ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো আছে বিসিডি অপারেশনের জন্য অক্সিলারি ফ্ল্যাগ ইউজ করতে হয় আচ্ছা অক্সিলারি ফ্ল্যাগ গেছে তারপর কি আছে আমাদের বন্ধ হয়ে গেল না প্যারিটি প্যারিটি কি জিনিস প্যারিটি খুব সোজা জিনিস তোমার একটা রেজাল্ট আসছে ঠিক আছে সাপোজ তোমার এটা আমাদের রেজাল্ট আসছে ওই ধরে এটা এটা ঠিক আছে তো এটা আমাদের রেজাল্ট আসছে এখন এই রেজাল্টে এক কয়টা আছে বলো 1 2 3 4টা অড না ইভেন স্যার ইভেন ইভেন প্যারিটি যদি ইভেন হয় তাহলে সেট হয় ঠিক আছে তোমার নাম্বার অফ 1 যদি ইভেন হয় তাহলে প্যারিটি সেট হবে নাম্বার অফ 1 যদি অড হয় তাহলে প্যারিটি রিসেট হবে সেটা হলো প্যারিটি ফ্ল্যাগ সো প্যারিটি ফ্ল্যাগ দিয়ে তুমি বুঝতে পারবা যে তোমার যে রেজাল্টটা আসছে এর মধ্যে কয়টা 1 আছে মানে কতগুলো 1 আছে সেই নাম্বারটা কি জোড় সংখ্যা নাকি বেজোড় সংখ্যা এটা বুঝতে পারবা প্যারিটি ফ্ল্যাগ কি আচ্ছা আর জিরো ফ্ল্যাগ কি ধরো তোমার রেজাল্টটা যদি কি আসে অ্যারিথমেটিক আর লজিক্যাল অপারেশনের রেজাল্ট যদি তোমার 0 আসে যদি 0 আসে তাহলে তুমি কি দেখবা জিরো ফ্ল্যাগটা 0 হবে সরি 1 সেট হবে জিরো ফ্ল্যাগ সেট হবে কখন যখন রেজাল্ট 0 আসবে আদারওয়াইজ 0 স্যার রেজাল্ট 0 বলতে ধরো তুমি যোগ করছো -3 আর 3 যোগ করছো তাহলে তোমার রেজাল্ট আসছে কত ওভারঅল রেজাল্ট ওভারঅল রেজাল্ট 0 আসবে আবার ধরো তুমি কি করছো ধরো তুমি লিপ ইয়ার বের করবা দেখো প্রত্যেকটার কিন্তু তোমার স্পেসিফিক কাজ আছে এবং এগুলো ফ্ল্যাগের কারণে তোমার প্রোগ্রাম করা যে কত ইজি হয় আমার প্রোগ্রামে গেলে দেখতে পারবো ধরো তুমি লিপ ইয়ার বের করবা আর ধরো একটা ইভেন নাম্বার বের করবা প্রোগ্রামে আমরা কি করি ধরো আমরা x এ নিলাম নাম্বারটা ভাগশেষ নেয়ার পরে আমরা কি করি ভাগশেষ করি 2 দিয়ে তারপর চেক করি কি এটা আসলে 0 কিনা সেটা আমরা এই কাজটাই করি বাট এখানে তুমি কি কাজ করতে পারবা লজিক্যাল চেক কি করা যায় এখানে সেখানে তোমাকে কি করতে হবে ফ্ল্যাগ চেক করতে হবে তুমি কি করবে x এ 2 দিয়ে ভাগ করবা ঠিক আছে ভাগ করার পর তুমি কি করবা ফ্ল্যাগ চেক করবা তো ফ্ল্যাগ যদি 0 হয় তার মানে কি রেজাল্টে কত আসছে 0 আসবে তো ফ্ল্যাগ চেক করে আমরা এই প্রোগ্রামগুলো করব আস্তে আস্তে তো 0 ফ্ল্যাগ হলো এটা তারপরে তোমার সাইন ফ্ল্যাগ কি চিহ্ন তোমার রেজাল্টে কি পজিটিভ আসছে নাকি নেগেটিভ আসছে রেজাল্টে পজিটিভ আসছে নাকি নেগেটিভ আসছে দেখো তোমাদের একটা অঙ্ক দিই -4 প্লাস 2 এটা কত বলো বাইনারিতে করো দেখি 4 বিট বাইনারিতে করো 4 মানে কত 100 তাই না 0 1 0 মাইনাসে নিতে হলে কি করতে হয় প্লাস 1 করতে হয় নাকি তাহলে 1 0 1 0 তারপর আবার কি করতে হয়
প্লাস 1 করতে হয় সরি ফার্স্টে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হয় মানে কমপ্লিমেন্ট করব আর প্লাস ওয়ান্স কমপ্লিমেন্ট করো ফার্স্টে কি আসবে 1 1 0 1 তারপরে 1 করলে টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে টুস কমপ্লিমেন্ট মানে কি এটা নেগেটিভ কত আসলো 0 0 0 1 1 এটা হলো কি তোমার -4 1 1 0 0 0 আর প্লাস 2 কত 0 0 0 1 1 0 0 তাহলে রেজাল্ট কত পাবা 0 0 1 1 1 এটা কইছো না জি স্যার এটা কত পাওয়া কত ছিল -2 এটা যদি তুমি এখন ডেসিমালে নাও কত পাবা বলো আচ্ছা 14 -2 কেমন হবে -2 কিভাবে হবে সাইন বিট দিয়ে করবে বলো কিভাবে এটা -2 বানায় দেখো এটা মাইনাস আসলে কথা না এটা বানায় দেখো সাইন বিট তুমি বাদ দাও তাহলে কত আসে 1 1 0 আসে আসে কত কত তোমার 2 মানে কত তো 0 1 0 0 1 0 0 0 1 0 আসে তাহলে আসলে মানে কেমন কত করলে আসবে বাট এটা তো আমরা বলি যে এটা হলো তোমার কি আমরা রেজাল্ট এর বাইরে দিই না তুমি আবার নিটাই বসে ইন্টারেক্ট দ্বারা করছো বা এই যে ইয়াতে ডিজিটাল ইনফ্লুয়েন্স দ্বারা করছো রেজাল্ট নেওয়ার পরে কি আবার করতা রিভার্সে নিতা কারণ এই জিনিসটাই কিন্তু মিন করে তোমার -2 বাট হাউ বা তুমি যখন টুস কমপ্লিমেন্ট করলা টুস কমপ্লিমেন্ট করার পরে এটা কত বললা তুমি -4 তাহলে এই নাম্বারটি কিভাবে -4 রিপ্রেজেন্ট করে কোশ্চেন আসে না কখনো এটা আসে কিভাবে তোমার সাইন ফ্ল্যাগের মাধ্যমে যখন আমরা এই রেজিস্টারটা লিখি তখন কি আমার যে এমএসবি যেটা এটাকে আমরা সাইন বিট বলি সাইন বিটটা যখন এখন কি আছে দেখো 1 আছে মানে সেট করা আছে সাইন বিট সেট করা মানে কি নেগেটিভ তাহলে দেখো এই যে এমএসবি এর ভ্যালুটা এটা কি নেগেটিভ এটা কত 2 টু দি পাওয়ার 1 2 3 2 টু দি পাওয়ার 3 তাই তো 2 টু দি পাওয়ার 3 তাহলে -2 টু দি পাওয়ার 3 প্লাস এটা কত 2 টু দি পাওয়ার 2 প্লাস 0 0 তাহলে কত হলো বলো -8 প্লাস 4 -4 বুঝতে পারছো এখানে দেখো সেম আসবে তোমার -2 টু দি পাওয়ার 3 প্লাস 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 0 তাহলে কত আসবে বলো -8 প্লাস 4 প্লাস 2 1 এটা তো আসবে না এটা তো আসবে না এটা 0 তাহলে কত হলো বলো মাইনাস তো ওইটাই আসলে কি আমার এখানে চলে আসে কি সাইন ফ্ল্যাগে আসে যে সাইন ফ্ল্যাগ যদি তোমার 1 হয় তার মানে কি রেজাল্টে কিসে আসছে নেগেটিভ আসছে না কি বলছে দিস ফ্ল্যাগ holds the sign result while the operation is negative flag is set to 1 so flag set হলে কি নেগেটিভ আসে স্যার এখানে তো কোথায় মানে শুধু এটা কেন মাইনাস দিলাম মাইনাস দিলাম কিন্তু দিতে পারো অনেক তুমি যখন নাকি অপারেশন করবা অ্যারিথমেটিক অপারেশন করবা ঠিক আছে তখন তোমার এই এমএসবিটা যত রেজিস্টার নিয়ে কাজ করে না কেন লিস্ট যে বিটটা আছে ওই বিটটা সাইন ফ্ল্যাগ হিসেবে কাজ করে এটা সাইন ফ্ল্যাগ হিসেবে কাজ করে যদি 0 হয় তাহলে তো 0 তাহলে পজিটিভ আসছে পজিটিভ আসছে অন আসছে তাহলে এটা কি ধরতে হয় নেগেটিভ এজন্যই তোমার যে নাম্বারটা থাকবে তার চেয়ে বড় রেজিস্টার নিয়ে কাজ করতে হবে খেয়াল করে দেখো তোমরা যখন নাকি 4 বিট নিয়ে কাজ করছো তখন কিন্তু নাকি 8 বিটে কাজ করছো আগে 4টা 0 দিয়ে নিছো মনে আছে দেখো সবসময় বড় রেজিস্টার নিয়ে কাজ করতে হয় তোমার যে অপারেশনটা তার চেয়ে বড় রেজিস্টার দিতে হয় নাহলে তুমি সাইন ফ্ল্যাগ পাবা না বুঝছো আমার একটা বিট
এই জন্য তোমার সবসময় সবচেয়ে ইয়া হলো কি 16 বিট নিয়ে কাজ করো। 8 বিটে আসলে অপারেশন করলে অনেক সময় কি আসে একটা প্রবলেমগুলো আসে। তো ইন্টারমিডিয়েটেও যখন আমরা পড়াশোনা করছি তখন তোমরা সবসময় কি করতা মনে আছে? অপারেশনগুলো কিসে করতা? 16 বিটে করতাম, একটু বড় হতো বাট 16 বিটে করলে কি সেফ। ওকে, তাহলে সাইন ফ্ল্যাগ শেষ। ওভারফ্লো হলো কি তোমার কি হবে? তোমার যদি ক্যাপাসিটি যদি এক্সিড করে, তুমি ধরো যে নাম্বার যোগ করতেছো ওটার কি তোমার রেজিস্টারে জায়গা নেয় না। আমাদের ক্যালকুলেটর কি আসে তখন? ম্যাথের আসে না। সো ওটাই ম্যাথের হওয়ার পরে তুমি যদি ওই ক্যালকুলেটর প্রসেসরটা চেক করো তাহলে তুমি তাহলে কি পাবা? এই ওভারফ্লো ফ্ল্যাগটা সেট পাবা, 1 পাবা। সো তোমার যদি ওভারফ্লো ফ্ল্যাগটা অন হয়ে থাকে কখনো তাহলে তুমি কি বুঝবে তোমার অপারেশনে ঝামেলা আছে, ওভারফ্লো হয়েছে, ঠিক না? তখন কি করতে হবে? রেজিস্টার বাড়াইতে হবে। ওভারফ্লো ফ্ল্যাগ অন হওয়া মানে কি? তুমি যে যোগটা করছো সেটা তোমার মেমোরি এক্সিড করছে। তুমি ধরো যোগ করতে পারো 100 পর্যন্ত, কিন্তু তোমার রেজাল্ট আসছে 105। আর দেখাবো কত? আমি 100 দেখাবো, হাইস্টটা দেখাবো। তাহলে আমাদের ফ্ল্যাগ শেষ। ফ্ল্যাগ শেষ হলে আমাদের 8086টা মোটামুটি শেষ হবে, মানে ইয়া শেষ হবে। তো আচ্ছা, তাহলে আমাদের 6টা ফ্ল্যাগ শেষ হয়েছে। তো ইয়া আমাদের কি ফ্ল্যাগগুলো কেস এখন একটু কন্ডিশনাল কন্ট্রোল ফ্ল্যাগগুলো এখন আছে। 3টা কন্ট্রোল ফ্ল্যাগ আছে। কি কি? ট্র্যাপ ফ্ল্যাগ, ইন্টারাপ্ট, আর হলো ডিরেকশন। তো ট্র্যাপটা কি? ট্র্যাপটা হলো তোমার যদি তোমার যখন এই প্রোগ্রামটাকে এক্সিকিউট করবা, ঠিক আছে, তখন ধরো আমার প্রোগ্রামটার ইনস্ট্রাকশন অনেকগুলো থাকবে। এখন আমি যদি ট্র্যাপটারে কি করতে পারি, ধরো আমি একটা একটা করে লাইন করতে পারি এক্সিকিউট, অথবা পুরোটা একসাথে করতে পারি। সো এই যে কন্ট্রোলটা, এই কন্ট্রোলটা আমাকে দিবে কে? ট্র্যাপ ফ্ল্যাগ। এই কন্ট্রোলটা আমাকে দিবে ট্র্যাপ ফ্ল্যাগ। দেখো যদি আমি কি করি, ট্র্যাপ ফ্ল্যাগ 1 করি, তাহলে সিঙ্গেল স্টেপ মোডে আমি কি করতে পারবো? প্রোগ্রামটাকে রান করতে পারবো। আর যদি আমি ট্র্যাপ ফ্ল্যাগকে সেট না করি, 0 রাখি, তাহলে কি হবে? এট এ টাইম ফুল একবারে হবে। সো তুমি হ্যাঁ সিঙ্গেল স্টেপে করবা নাকি একবারে করবা, এটা তোমাকে কন্ট্রোলটা দিবে কে? ট্র্যাপ ফ্ল্যাগ। আর ইন্টারাপ্ট ফ্ল্যাগ কি? ইন্টারাপ্ট ফ্ল্যাগ হলো তোমার ইন্টারাপ্ট ফ্ল্যাগ যদি তোমার 1 থাকে তাহলে তুমি যে কোনো নন মাস্কেবল, আচ্ছা আমরা যখন নাকি তোমার ইন্টারাপ্ট করবো তখন এই জিনিসটা ডিটেইলে করবো। হ্যাঁ, ইন্টারাপ্ট তোমার দুই প্রকার হয়, একটা হলো মাস্কেবল ইন্টারাপ্ট আর একটা নন মাস্কেবল ইন্টারাপ্ট। ওই নন মাস্কেবল ইন্টারাপ্টের একটা আমাদের পিনও আছে, ডেডিকেটেড NMI নামে একটা পিন আছে। সো তোমার এই ইন্টারাপ্ট ফ্ল্যাগটা বেসিক্যালি কি করে, যে তোমার দেখো এনেবল অর ডিসেবল, ঠিক আছে, যে তোমার ধরো তুমি কি বললা, প্রোগ্রাম চলতেছে, আমি এর মধ্যে ইন্টারাপ্ট দিলাম। এখন আমার ইন্টারাপ্টটাকে ও নিবে কি নিবে না প্রোগ্রামটা, এটা আমি ডিসাইড করতে পারবো ফ্ল্যাগে। আমি যদি ইন্টারাপ্ট ফ্ল্যাগটাকে 1 রাখি, ঠিক আছে, তাহলে কি হবে বলো? বাইরে থেকে যদি ইন্টারাপ্ট আসে তাহলে প্রোগ্রামটা কি করবে? স্টপ করে দিতে পারবে। আর আমি যদি ইন্টারাপ্ট ফ্ল্যাগ অফ রাখি তাহলে তুমি কি করতে পারবো না, ইন্টারাপ্ট করতে পারবো না বাইরে থেকে, ও আর চলতে থাকে, কোনো ইন্টারাপ্ট দিবে না। বাট কিছু কিছু ইন্টারাপ্ট আছে নন মাস্কেবল, যেগুলা এই সফটওয়্যার দিয়ে করা যায় না, ওগুলোর জন্য ওই ইয়া পিন লাগে, NMI পিন লাগে। 8086 আমরা আজকে দেখব যেখানে আমাদের ইয়া হবে ল্যাব হবে, যে এই পাশে আমরা মাইক্রোসফট ল্যাব করব। তো না নেক্সট দুবারে ওই NMI পিন আছে, ওই পিন দিলে তখন ইন্টারাপ্ট হবে। এটা বলে কি হার্ডওয়্যার ইন্টারাপ্ট। আর আমরা যে ইন্টারাপ্ট ইউজ করতে হলো কি কোডের মধ্যে সফটওয়্যার ইন্টারাপ্ট। যেমন একটা ইন্টারাপ্ট ইউজ করছিলাম মনে আছে, ইন্ট
21 এটা একটা সফটওয়্যার ইন্টারাপ্ট। আমি যদি এই ফ্ল্যাগটাকে অফ রাখি তাহলে কিন্তু এটা কাজ করবে না। সফটওয়্যারে যদি আমি লিখেও রাখি যে ইন্টারাপ্ট 21 এটা কাজ করবে না। স্যার ওটা ফিজিক্যালি অন অফ করবে। ইন্টারাপ্ট নিয়ে আবার আমরা যে ফ্ল্যাগ ডিটেল করলাম না, ইন্টারাপ্ট আমরা ডিটেইলে করব, তখন এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। বাট জেনে রাখো যে তুমি ইন্টারাপ্টটা কি কোড নিবে কি নিবে না এক্সিকিউশনের সময়, ওটা কন্ট্রোল করা যায় কি দিয়ে, এই ইন্টারাপ্ট ফ্ল্যাগ। বেসিক্যালি আমার এই ফ্ল্যাগগুলোই কি আসলে কন্ট্রোল ফ্ল্যাগ, আমি কন্ট্রোল করতে পারবো বাইরে। আর ডিরেকশন ফ্ল্যাগটা হলো যে তুমি কি করবা, যে তোমার স্ট্রিংটা কোন দিক থেকে অ্যাক্সেস হবে, যে এটা কি তোমার এই লোয়ার থেকে আপারের দিকে যাবে নাকি আপার থেকে লোয়ারের দিকে যাবে, এটা আমরা কন্ট্রোল করতে পারবো এই ডিরেকশন ফ্ল্যাগ। সো এই ডিরেকশন, ইন্টারাপ্ট আর ড্র্যাগ তিনটা হলো আমাদের কন্ট্রোল ফ্ল্যাগ। স্যার আমরা 21 কেন ইউজ করি? এটা তোমার ডিরেক্টিভ। আমরা আরো বেশ কিছু ইউজ করবো, যেমন তোমার 02, 01 এই জিনিসগুলো তোমার প্রিডিফাইন্ড। অনেকগুলো আছে, 256টার মতো আছে, আমরা সব করবো না। আমি কিছু কিছু যেগুলো সবসময় বেশি ইউজ হয় এরকম কয়েকটা দেখবো। অনেক ইন্টারাপ্ট আছে, এবং তোমার যত বেশি ইন্টারাপ্ট থাকবে, যত বেশি তোমার ডিরেক্টিভ থাকবে, মাইক্রোপ্রসেসর তত বেশি ভালো। মানে ওই একটা মাইক্রোপ্রসেসর দিয়ে তুমি অনেক বেশি কাজ করতে পারো। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত হলো আমাদের ফার্স্ট ক্লাস টেস্টের সিলেবাস। বলছিলাম বলতে যে পিনের এক পর্যন্ত। আজকে আসো পিন, আমরা আজকে পিনও শেষ করবো, আরো 20 মিনিট আছে। ঠিক আছে, হ্যাঁ ক্লাস টেস্ট তোমরা ডিসাইড করবো, বলবা কবে দিবা। স্যার নেক্সট ট্যুর তো দেওয়া মঙ্গলবারে, বুধবারে তো আর নিব না ক্লাস, অবশ্যই দিলে তোমার নেক্সট শনিবার দিতে পারো। অলরেডি একটা আছে ওই আজকে শনিবার না তো, কিন্তু আজকে শনিবার না না এটা হলো সারপ্রাইজ। কিন্তু বলো আরে বৃহস্পতিবার শুটিং এর জন্য বললো না এই শুটিং আরে পারবো তাহলে নেক্সট শনিবারে দাও না। আচ্ছা তাহলে এটা ফিক্স দিলে তাই তো, নেক্সট শনিবার। শনিবার কেন ক্লাস না না শনিবার ঠিক বা বুধবার নিতে পারো তোমাদের। না স্যার শনিবার স্যার হ্যাঁ ওই ডেট কবে রিয়া 10 ক্লাস টেস্ট আমাদের এই ফার্স্ট টেস্ট একটা থাকবে, আর এটার পিনের এক পর্যন্ত থাকবে। ফার্স্টে একটা স্লাইড দিলাম না, ক্লাস 1 ওটা ফুল, আর এটার এই যে পিন ডায়াগ্রাম এক পর্যন্ত। স্যার কোশ্চেন স্যার কিভাবে আসবে আমি জানি না, আসলে আমি একটা সব জিনিস আছে বা আমি জানি না, বাট এটুকু তোমরা শিওর থাকো যে ক্লাস টেস্ট দিয়ে তোমরা মজা পাবো। ঠিক আছে, আমি কান্না করি। যদি মজা না পাও তাহলে মাঠ ফেরত, তাহলে সবার 10 দিও হিসেবে দিও। ঠিক আছে, ক্লাস দিয়ে মজা পাবো। আমিও জানি না এখন কিরকম কোশ্চেন করবো, হ্যাঁ, বাট এই যে যেটা বললাম, তুমি ধরো বন্ডিমেন্ট করছি আমরা, রাইট, তারপর আমরা সিস করছি, রিস্ক করছি, সো এগুলো থেকেই কোশ্চেন। না মানে স্যার আমার স্যার বলতে চাই তারপর তোমার এই যে যে আজকে যে ফ্ল্যাগগুলো পড়লাম এখন এরকম আসবে যে হচ্ছে মানে ফ্ল্যাগ ডিফাইন করতে দিবেন নাকি হচ্ছে মানে ডেফিনেশন টাইপ আসবে ডেফিনেশন টাইপ আসতে পারে। ধর তোমার বললাম যে সাইন থেকে কাজ কি, মানে এটা জানতে চাই নাকি এরকম ম্যাথ দিয়ে বলবেন এখানে ইয়া করো এরকম ভালো আইডিয়া দিছো, এরকম আসতে পারে। আরে কথা ধরো তোমার আমি একটা বা পুরো দেওয়া দিতে পারো, ওটা কোড দিয়ে বললাম যে এই কোডের আউটপুট রেজাল্টে তুমি ফ্ল্যাগগুলো সেট করো। না স্যার এটা স্যার পাবো এটা আরো মজা করবে, তাই না? স্যার এই জন্য তো স্যার বললাম ধরো তোমার কি বলবো, যে একটা কোড দিয়ে দিলাম, কোড দিয়ে বলবো যে এই যে ফ্ল্যাগ রেজিস্টারটা আছে যে 16টা, এই 16টাকে সেট করো। এটা ভালো কোশ্চেন, এরকম আসতে পারে। অ্যাড্রেস হয়ে গেছে বাবা, আমার আগে আসতে পারো না, অ্যাটেন্ডেন্সের জন্য আমার আগে আসতে হবে, বা আমি যখন অ্যাটেন্ডেন্স নেই তার আগে আসতে হবে। আজকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আজকে দিলে ওই যে মিতুল অনেকগুলো পায়,
অনেকে অনেকগুলো কিন্তু আপনার কোনো এটা তাহলে তোমার এথিক্যাল না, এথিক্সের বাইরে চলে যায়। তুমি বলছো আমাদের দিনও এখনো দিয়ে যাবে। ঠিক আছে? অনেক কষ্ট। হ্যাঁ, এটা দিলে আসলে এথিক্যাল মানে ব্যাপারটা। আমি তো রেগুলার আছি স্যার, আজকে একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ স্যার, 2 দিন লেট করলে স্যার একদিনের একটা স্যার আজকে তো দেরি হলো স্যার। হাফ ক্লাস দরকার নেই আমার। 2 দিন লেট করলে স্যার একদিনের টাকা দিতে হবে স্যার। হাফ ক্লাসে দিলে হবে। গত সেমিস্টারে যে মেমন টাকা দিতে বলো। 2 দিন লেট করলে আমরা আসছে আসছে আর আসলে আমি না, পিন শেষ করতে হবে। পিন শেষ করে আরো দেখি কত যাবে। মাইক্রোপ্রসেসর প্রচুর পড়াশোনা, বুঝছো? মাইক্রোপ্রসেসরে তোমার অনেক পড়াশোনা, অনেক। ধরো আমরা এই যে এখন পর্যন্ত যে তোমাকে বলি যে টোটাল যে সিলেবাসটা আছে আমাদের, টোটাল সিলেবাসে হয়তো 5% কভার করছে। সো মাইক্রোপ্রসেসর আসলে অনেক বড় সিলেবাস এবং সবচেয়ে মানে টপ 3টা কঠিন কোর্সের মধ্যে এটা একটা। এবার স্যার সবগুলো একসাথে আসছে। হ্যাঁ, তোমাদের কপালটা মানে এরকমই থাকে আসলে। হ্যাঁ, একটা সেমিস্টার থাকে, আমাদের ধরো চেঞ্জ হয়ে যায়, মার্চ হয়ে যায়। আমাদের এরকম হতো না, তো ধরো আমাদের সবাই ভয় পাই তো 3-1 সেমিস্টারটা ছিল তোমার মৌত কা বরাবর। 3-1 তোমার ইলেকট্রোম্যাগনেটিক থিওরি থাকতো আমাদের, চলতেছে স্যার, নিউমেরিক্যাল থাকতো, তারপর মাইক্রোপ্রসেসর থাকতো, চলতেছে স্যার। পাওয়ার ইলেকট্রনিক্স থাকতো। আমারটা বাচ্চা গেছে স্যার। স্যার এবং নিউমেরিক্যাল কিন্তু অনেক কঠিন কোর্স, অনেক কঠিন। স্যার এটা স্যার এই রাঙ্গি করতে করছে তোমরা, রাঙ্গি করতে নাম শুনছি স্যার, মনে নেই। রাঙ্গি করতে একটা মেথড, এটা আমাদের তো স্যার শুধু ডেট ক্রেডিট ছিল। এই যে এখানে লেখে ঠিক আছে ঠিক ঠিক আছে একটা মেথড। ঠিক আছে, নামের সাথে মিল। ওর নামটা আসলে এটা আমরা তো বাংলায় তো এরকম না, বাংলায় যেরকম করতেছ ওরকম না। কর্তা বলে, কর্তা রাঙ্গি করতে বলে, রাঙ্গি করতে বলে। রাঙ্গি করতে অর্ডার আছে, বুঝছো? তো রাঙ্গি করতে 3rd অর্ডার 4th অর্ডারে গেলে তোমার তুমি যে নাম্বারগুলো ডিটারেশন করবে, নাম্বারগুলো সাইজ তোমার হয়তো ওই যে বাইনারির মতো 8 ডিজিট 9 ডিজিট মতো বাইনারি। ক্যালকুলেটরে দিয়ে করতে গেলে বিশাল টাইম চলে যাবে। একটা ম্যাথ করতে প্রায় 40-45 মিনিট সময় লাগে। রাঙ্গি করতে 4th মেথডে দেখো, তোমার ওই নিউটন রাপসন করছো না তোমরা? নিউটন রাপসন, তারপরে যে গস সাইডাল, হ্যাঁ, বাইসেকশন, ফলসি, তারপরে এই যা করছো যে ইন্টারপোলেশন, ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন, নিউটনের ইন্টারপোলেশন করো নাই? আমরা করে দিচ্ছি। ইন্টারপোলেশন কিন্তু শিখতে হবে, হ্যাঁ, ইন্টারপোলেশন শিখো। এই যখন ধরো ইঞ্জিনিয়ারিং যাবা, রিসার্চে যাবা, এগুলো কাজে লাগবে। ইন্টারপোলেশন, তারপর এক্সট্রাপোলেশন, এই জিনিসগুলো ভীষণ মজার, কঠিন, ওকে, ইন্টারেস্টিং। আচ্ছা চলো আমরা পড়াশোনায় আসি, ব্রেক নিলাম 5 মিনিট, বেশিক্ষণ লাগবে না। দেখো 8086 এ আমাদের পিন হলো 40টা। এই 40টা পিন তোমাদেরকে মনে রাখতে হবে, শিখতে হবে। সহজ করে দেই, এই পিন ডায়াগ্রাম আসবে না পরীক্ষায়। পিন ডায়াগ্রাম পরীক্ষা আসবে না। সো কোন পিন কোথায় আছে এটা মনে রাখতে হবে, বাট পিনগুলোর কাজ মনে রাখতে হবে। পিন 40টা হলেও 40টা শিখতে পারবে তোমাদের, কারণ দেখো এই যে দেখো এডি 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 অনেকগুলো আছে, 16টা এডি আছে, 16টা মিলায় একটা, তাই না? 16টা মিলায় একটা। দেখো এই পাশে তোমার আছে দেখো এডি এস এডি, এগুলো সব 4টা মিলায় একটা। এখানে দেখো এই যে S2 S1 S এগুলো মিলায় একটা, বাট যেগুলো নাকি একটা সিঙ্গেল আছে, লাইক এই যে গ্রাউন্ড, ক্লক, ইন্টারাপ্ট, এই NMI যেটা কথা বলছিলাম, নন মাস্কেবল ইন্টারাপ্ট, ঠিক আছে? তারপরে যে রিসেট, রেডি, টেস্ট, তারপরে BHE, এই যে মানে 5-6টা পিন থাকবে সিঙ্গেল, এগুলোর আমাদের শর্টকাট শিখতে হবে। পরীক্ষায় কি আসবে? তোমার ধরো আমি 5টা দিয়ে দিলাম, তোমাকে বললাম 3টা শর্টকাট লিখবে, যেকোনো, হ্যাঁ, ঠিক আছে? আমি 5টা দিয়ে দিলাম যে টেস্ট, রেডি, রিসেট, গ্রাউন্ড, ইন্টারাপ্ট, NMI, তোমাকে বললাম যে কোনো 3টা শর্টকাট লিখবে। এগুলো তোমাকে এক্সপ্লেন করে লিখতে হবে। আচ্ছা, তাহলে আসো আমরা এই বোর্ডে যাই।
পিন ডায়াগ্রামের মধ্যে ফার্স্টে থাকবে হলো পাওয়ার সাপ্লাই। তো 8086 5 ভোল্টের ডিসি পাওয়ার সাপ্লাই ইউজ করে, 5 ভোল্ট ডিসি ইউজ করে, এবং এই ভিসিসি পিন দিয়ে আমরা ডিসি ভোল্টেজটা দিই, যেটা আছে হলো 40 নাম্বার পিন। দেখো একদম 40 নাম্বার যে পিনটা আমার, এটা হলো ভিসিসি, এখানে আমরা কি দেই 5 ভোল্ট দিই। আর পিন নাম্বার 1 এ আমাদের কি আছে, একটা ভিএসএস আছে গ্রাউন্ড, এটা আমরা গ্রাউন্ড হিসেবে ইউজ করি। আমাদের আরেকটা গ্রাউন্ড আছে 20 নাম্বার, এটাও কি এটা আলাদা গ্রাউন্ড। দুইটা গ্রাউন্ড দেওয়ার অবশ্যই কারণ আছে, কারণ হলো যে তোমার ইয়ার জন্য আর কি, যখন তুমি লেআউট করবা তখন দেখা গেছে যে এইভাবে করলে সবচেয়ে বেশি এফিশিয়েন্ট হবে। যখন কিছু ডিজাইন করি, লেআউট ডিজাইন করি, তখন তোমার এই ডিজাইনের অপটিমাইজেশনে যাই। এখন ইঞ্জিনিয়ারিং এ একটু ওয়ার্ড অফ ভিজন আজকে, সেটা হলো যে ইঞ্জিনিয়ারিং করার একটা মেইন রিজন হলো লাইফে কি জানো, তুমি লাইফে অপটিমাইজ হতে শিখবা। ওকে, এবং ইঞ্জিনিয়ারিং করার পরে যদি অপটিমাইজ হতে না পারো, তাহলে আসলে বুঝবা যে আমাদের কি ইঞ্জিনিয়ারিং হয় না, আমাদের ইঞ্জিনিয়ারিং ঘাটতি আছে। সেই ঘাটতি পূরণ করতে হবে, ঘাটতি যে কোনো সময় পূরণ করতে হবে, এটা সমস্যা না, বাট ঘাটতি পূরণ করতে হবে। অপটিমাইজেশনটা কিরকম দেখো, এই যে কদিন পরে পরে দেখবে আমাদের নিউজ চ্যানেলগুলো নিউজ করে যে ভোলার এক দরিদ্র ঘরের ছেলে কি করছে, এরোপ্লেন বানাইছে, আবিষ্কার করছে এরোপ্লেন, তাই না? এরকম দেখি না আমরা, ওটা কি আসলে ইঞ্জিনিয়ারিং? বাট আমরা কিন্তু মনে করি ওগুলাই কি আসলে ইঞ্জিনিয়ারিং, বাট ইঞ্জিনিয়ারিং কিন্তু না, আসলে জোড়া লাগাইছে। ঠিক আছে, এখন ধরো ফিজিবিলিটি তো টেস্ট করে নাই স্যার, ওটা তো বানায় লাইছে, এখন ধরো বানায় ফেলছে, উড়ে গেছে, শেষ, একবার উড়ে গেছে তো কাজ হয়ে গেছে। ওইটা গেলে তো পরে দেখো সবারই কমন ডায়লগ যে সরকারের সহায়তা পাইলে আমি এটাকে কি করবো, আরো বড় হবে, এটা হলো সবার কমন ডায়লগ। আমরা যারা প্রজেক্ট করি আমাদের কমন ডায়লগ এটা, যে স্যার আরো ফান্ডিং পাইলে, আরো টাইম পাইলে এটাকে আমরা কি, আমরা যারা রিসার্চ করি আমাদের কি ফিউচার ওয়ার্ক, যে আরো সময় পাইলে, ফান্ড পাইলে আমরা এই কাজ করে একদম উল্টাই ফেলবো, পরে কিছুই হয় না। তো বলতেছিলাম যে তোমার ইঞ্জিনিয়ারিংটা হলো স্কেলিং, স্কেলিং নামে একটা তোমার প্রপার্টি আমরা বলতে পারি। স্কেলিংটা হলো ইঞ্জিনিয়ারিং একটা খুব ভীষণ রকমের একটা তোমার মেজর একটা কোর বিষয়। ধরো তুমি স্কেলিং করো, ধরো আমাদের যে ফ্লাইটগুলো যায়, তো এটা কিরকম থাকে যে ফ্লাইটে একদম 1000 কেজি ভিতরে, ধরো তুমি ফ্লাইটের টিকিট কাটছো, হ্যাঁ, ধরো তুমি নিছো উইন্ডো সিট, ঠিক আছে, আর ধরো আমি নিলাম হলো ধরো পাশে, ঠিক আছে, তাহলে ধরো তোমার আমার ওজন তো এক না, ঠিক না? তো তোমার ওজন 100 কেজি, আমার ওজন ধরো 50 কেজি, তাহলে আমাদের ওজন তো হাফ। এখন আমি তো, তুমি তো আগে থেকে জানো না যে কে উইন্ডো সিটে বসবে, তাহলে দেখো এই যে তোমার ওয়েটের ব্যালেন্সটা এমনি এমনি আসছে। ওই যে যারা ধরো ওই যে বানাইতেছে ভোলাতে, ভোলারে মন খারাপ করো না, মানে ভোলাদের স্ক্রিপ্টটা আসছে তো এই জন্য মাথায় আসছে। তো একটা সেকেন্ড, আমি আসছি ক্লাসে। ওকে, তো ধরো ও যে বানাইছে, ও ড্রাইভিং সিটে বসছে, চালাইছে, চলছে। এখন ও যদি পিছনে একজন ইয়া নাই, সাথী নাই, প্যাসেঞ্জার নাই, তখন কি হবে? ঠিক না? তারপর ভ্যারি করবে স্যার, মানুষ তো মানুষ ভ্যারি করবে। তো এই যে তোমার স্কেলিং গুলো, ওকে, এখানে হলো ইঞ্জিনিয়ারিং। সো এটা কিভাবে আসে? তোমার অপটিমাইজেশন টেকনিক আছে, অ্যালগরিদম আছে। তুমি যে কোনো কিছু অপটিমাইজ করতে হবে। তুমি বানাইছো, ভালো রেজাল্ট আসছে, নট ইনাফ, ইউ অপটিমাইজ ইট। দেখো অপটিমাইজ করে করে তোমাকে এরকম জায়গায় নিয়ে যেতে হবে যেটা আবার কি ফ্যাব্রিকেট করা যায়। আমি ধরো সেন্সর নিয়ে কাজ করি, আমি কাজটা কি করি, তোমার সেন্সর ডিজাইন করি, ডিজাইন করে তোমার ফার্স্ট টার্গেট থাকতে হবে, রেজাল্ট ভালো আসতে হবে। দুটো জিনিস ভালো আসলে মোটামুটি হয়ে যায়। কনফাইনমেন্ট লস একটা জিনিস, মানে আলো এক জায়গায় তুমি আটকায় রাখবা, এটা হলো কনফাইনমেন্ট লস। আর হলো ওয়েভলেন্থ সেন্সিটিভিটি, যে কত সূক্ষ্ম আড়াইয়ের জন্য, মানে রিফ্লেক্টিভ ইন্ডেক্স চেঞ্জের জন্য তুমি এটাকে ধরতে পারো। এই দুটো জিনিস তোমাকে কি মেজার করতে হবে। তো ধরো ভালো রেজাল্ট আসলো, আমার আসার পরে কি করতে হবে, তোমাকে সেটা অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ করতে গেলে দেখা যায় রেজাল্ট খারাপ হয়ে যায়। আবার তুমি রেজাল্ট ভালো রেখে অপটিমাইজ করলা, তখন দেখা গেল তুমি যে ধরো ওই যে এয়ার হোলগুলো দিলা, ছোট ছোট এয়ার হোলগুলো যে দিলা, এগুলো দেখা গেছে এরকম ছোট হয়েছে যেটা এখন ফ্যাব্রিকেট করা যায়।
তুমি সেন্সর ধরে ডিজাইন করে বসে আসছো কিন্তু কি বানানো যায় না বুঝলা। তো সবকিছু তোমাকে কি একসাথে নিয়ে এসে কাজ করতে হবে। আর আমাদের ইঞ্জিনিয়ারিং এর মেইন কাজটাই হলো তোমার অপটিমাইজেশন। তো তোমার এখানে দুইটা রাউন্ড পিনের কাজগুলো আসলে তোমার সবচেয়ে অপটিমাইজ পজিশনের মধ্যে থাকে। এই জন্য দুটো পিন কি আমরা আসলে উপরে একটা নিচে একটা করে দেয়, একে একটা নিচে একটা গ্রাউন্ড দেয়। আচ্ছা, তারপরে তোমার ক্লক সিগন্যাল। আমরা জানি মাইক্রোপ্রসেসর কি একটা ক্লক ড্রিভেন সিগন্যাল, তাই না? সংজ্ঞা ছিল মাইক্রোপ্রসেসর আমাদের ক্লক ড্রিভেন। তো এখানে আমরা ক্লক দিব কোথায়? 19 নম্বর পিনে, ঠিক আছে? 19 নম্বর পিনে দিব। তোমার ডিফারেন্ট ভার্সনের জন্য ডিফারেন্ট রকমের ক্লক সিগন্যাল আসে, এগুলো আমরা জানি। তারপরে হলো তোমার অ্যাড্রেস অথবা ডাটা বাস। অ্যাড্রেস ডাটা বাস তোমার এডি 0 থেকে এডি 15, বুঝছো? এই 16টা হলো তোমার অ্যাড্রেস অর ডাটা বাস। তুমি এই 16টা বাস কি তুমি অ্যাড্রেস হিসেবে ইউজ করতে পারবা, ডাটা হিসেবে ইউজ করতে পারবা। সো তুমি কি করতে পারবা? অ্যাড্রেস হিসেবে ইউজ করতে পারবা, ডাটা হিসেবে ইউজ করতে পারবা। এডি 0 থেকে এডি 15 পর্যন্ত দেখো, মানে যে এডি 0 থেকে এডি 14 পর্যন্ত আছে এই পাশে, আর এডি 15টা আছে এই পাশে। ওকে, আর এই দেখো অ্যাড্রেস তোমার কি আরো 4টা অ্যাড্রেস। আমরা কি বলছিলাম অ্যাড্রেস কয়টা? 20টা অ্যাড্রেস লাইন, 20টা। এই যে দেখো 1 2 3 4 4টা, এই 4টা মিলে হলো এই দেখো 4টা এ, আর এখানে ধরো 4টা এ, 16টা এ, মোট 20টা অ্যাড্রেস। আর ডাটা কয়টা? 16টা। এখন এই পিনগুলোই তুমি কি করতে পারবা? অ্যাড্রেস হিসেবে ইউজ করতে পারবা, ডাটা হিসেবে ইউজ করতে পারবা। হ্যাঁ, এগুলো আবার কন্ট্রোল করা যায়। দেখো কাজ তো আমাদের যখন ক্লক সাইকেল দিব, আমরা ক্লক দিব, ক্লক দেওয়ার একটা মেইন কারণ হলো যে তোমার কি আমি এগুলাকে তুমি পিরিয়ডিক্যালি চেঞ্জ করতে পারবা। তো আমার ফার্স্ট সাইকেল যখন যাবে ক্লকের, ফার্স্ট সাইকেলে আমার এই এডি বাসগুলো কি হবে? তোমার কি ক্যারি করে? ডাটা না অ্যাড্রেস। হ্যাঁ, অ্যাড্রেস। ফার্স্ট ক্লক সাইকেলে এই এডি পিনগুলো তোমার অ্যাড্রেস ক্যারি করবে, আর পরের সাইকেলে কি করবে? ডাটা ক্যারি করবে। তার মানে তুমি সেম পিন দিয়ে কি করতে পারতেছো? অ্যাড্রেসও নিতে পারতেছো, আবার ডাটাও নিতে পারতেছো। এতে করে তোমার কি লাগলো না? তোমার দেখো পিন বেশি লাগলো না, তোমার কিন্তু কি আর 20টা পিন বেশি লাগলো। তারপরে আছে কি তোমার দেখো অ্যাড্রেস স্ট্যাটাস বাস। এই অ্যাড্রেস অথবা স্ট্যাটাস বাস হলো 4টা, এই যে 16 17 18 19। সো এগুলো তোমার কি অ্যাড্রেস হিসেবে কাজ করতে পারে, আবার স্ট্যাটাস হিসেবে কাজ করতে পারে। সো আমরা এগুলো কি করতে পারবো? চেঞ্জ করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। সেম কিভাবে? ক্লক সাইকেল দিয়ে। ক্লকের প্রথম সাইকেলে যাবে কি? অ্যাড্রেস, আর পরের সাইকেলে যাবে হলো স্ট্যাটাস। S7 BHE ভীষণ ইম্পর্টেন্ট একটা পিন, বাস হাই এনেবল, ঠিক আছে? 34 নম্বর পিনে আছে। এগুলো তোমাদের কিন্তু বলতে হবে না পরীক্ষার খাতায়, সহজ করে দিই। হ্যাঁ, কেউ যদি লিখো খুবই অ্যাপ্রিশিয়েটেড, অন্য কোনো একটা জায়গা থেকে মার্কিনা দিব আর কি, যদি পিন নাম্বার লিখতে পারো। বাট না লিখলেও 1 নাম্বার কাটা যাবে, জাস্ট কাজটা বলতে পারলে কোন পিনটা কি কাজ করতেছে, কোথায় আছে এটা জানার দরকার নেই, মানে মনে রাখার দরকার নেই। পিন নাম্বার দিয়ে মনে রাখতে দিচ্ছি। পিন নাম্বার দিয়ে কিভাবে মনে রাখবা? স্যার 22 নম্বর পিন দিয়ে দিয়েছে। না না, নাম দিয়ে মনে রাখো। পিনের যে ফুল নামগুলো আছে, ফুল নাম দিয়ে মনে রাখো, তাহলে সহজ হবে, মনে রাখা সহজ হবে। তো বাস হাই এনেবল, এটা কি করে দেখো? ইন্ডিকেট দি ট্রান্সফার অফ ডাটা ইউজিং ডাটা বাস। কোন ডাটা বাস আছে কোথায়? এই যে দেখো এডি 0 থেকে 14 পর্যন্ত আছে, ঠিক আছে? বাট বাস হাই এনেবল কি করবে? তোমার যে হায়ার যে বাইটগুলো আছে, ডাটা 16টা, ডাটা কতগুলো? 16টা, অ্যাড্রেস 20টা। ডাটা যদি 16টা হয় তাহলে লো কোনগুলো? 0 থেকে 7 পর্যন্ত, আর হাই হলো 8 থেকে 15 পর্যন্ত। তাহলে দেখো আমি কি করতেছি? বাস হাই এনেবল করতেছি, মানে হায়ার বাসগুলো কি করতেছি? আমি এনেবল করতেছি। তাহলে এই যে দেখো D8 থেকে D8 15 পর্যন্ত আমি কি করলাম? আমি ইন্ডিকেট করলাম, যেটা দিয়ে দাঁড়াবে। বুঝছো? তাহলে দেখো তুমি যদি নামটা মনে রাখো,
তাহলে কি এক্সপ্লেন করা ইজি। স্যার তাহলে কি এই যে একটু আগে যে দেখলাম স্যার ক্লক হাই থাকলে স্যার অ্যাড্রেস কাজ করতেছে, ক্লক লো থাকলে স্যার ডাটা কাজ করতেছে। এখন স্যার আমি যদি এই যে স্যার যে বিএইচই এটা অন করে দিচ্ছি তাহলে কি সবসময় স্যার ওই যে ডাটা বাস ওই যে মানে যেটা বললেন স্যার তাহলে কি ডাটা বাস চালু হয়ে থাকবে? না না না, তো ডাটা বাস 16টা, আমি 16টার মধ্যে 8টা অ্যাক্টিভ করব। মানে স্যার আগে যেটা বলতেছে ক্লক আগে কি হয়েছিল, দেখো তোমার ক্লকের সাইকেল আছে, ঠিক আছে, ক্লকের সাইকেল আছে, এটা ফার্স্ট সাইকেল ধরো আমার, ফার্স্ট সাইকেল কি হচ্ছে তোমার অ্যাড্রেস গেল, জি স্যার পরেরটাতে যাবে, পরের সাইকেল আমার কি যাবে, ডাটা যাবে। এখন ডাটা যাবে কোনটা দিয়ে, তোমার D0 থেকে D15 পর্যন্ত। বাট আমি BHE যদি এনেবল করি তাহলে আমার তোমার D0 থেকে D7 পর্যন্ত যাবে না, পরের টুক দিয়ে যাবে। আচ্ছা স্যার ওটা হচ্ছে ওই 16টা ক্লকের তুমি থেকেও 8টা আরো স্পেসিফিক। হ্যাঁ হ্যাঁ, লো ক্লকে তো তোমার ডাটা দিয়ে সব যেতেছে, বাট ওই সবগুলোর মধ্যে থেকে আমি 8টা সিলেক্ট করলাম, যে হায়ার 8টা, D8 থেকে D15 পর্যন্ত, উপরের 8টা না। তারপরে দেখো রিড, 0 হলে আমাদের হচ্ছে গিয়া BH যদি 0 হয় গুড গুড গুড, হ্যাঁ যদি 0 হয় তাহলে কি নিজেগুলো দিয়ে যাবে, যদি হাই হয় উপরগুলো। আচ্ছা তারপরে দেখো তোমার রিড, রিডটা হলো তোমার এই যে RD রিড, এখানে আসে নাই, এটা হলো কি উপরে একটা দাগ আছে তাই না, ওভার লাইন আছে একটা RD এর উপরে, এই যে এই পিনটা ওই গেল, এই 32 নম্বর পিনটা, এই যে এই পিনগুলো হলো তোমার অ্যাক্টিভ লো, হ্যাঁ অ্যাক্টিভ লো, তাহলে তোমার অ্যাক্টিভ লো। আর যেগুলোর উপরে তোমার দাগ নাই সেগুলো হলো অ্যাক্টিভ হাই। যেমন ধরো আমরা জানি কি যে x যদি 1 হয় তাহলে x বার কত, 0 না, সো বার মানে হলো এটা আর কি, এটা বার মানে হলো যে নট উল্টাটা, তো রিড বার, তাহলে দেখো রিড যদি তোমার 0 হয় তাহলে এই পিনটা কি অ্যাক্টিভ হাই, উল্টো হয়ে গেছে। তাহলে উল্টা, তাহলে অ্যাক্টিভ লো, মানে লো হলে কি হবে, এটা অ্যাক্টিভ হবে। বুঝছো? এই পিনগুলোকে অ্যাক্টিভ লো পিন বলে, যেগুলো তোমার এই যে উপরে দাগ আছে। তো পরীক্ষা হলে খুব মজার একটা লাইন হলো এটা, তোমার কাছে যদি মনে থাকে বা পরীক্ষাতে লেখাই থাকবে যে ধরো আমি তোমার বলবো এটা যদি আসে এরকম দিব RD উপরে বার, 1 নাম্বার দিয়ে বললাম এটা, তাহলে কিন্তু তুমি একটা অলরেডি লাইন বলে দেওয়া হচ্ছে যে RD ইজ এ অ্যাক্টিভ লো, এটা কাজে লাগে। স্যার নরমালি এই চিপটার বার কনজাম্পশন তো 5 ভোল্ট, হ্যাঁ তো 5 ভোল্ট কি প্রত্যেক 40টা পিনে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয় নাকি ধরেন আমার যেই ডাটা বাসটাতে অথবা যে পিনটাতে হায়ার ডাটা ট্রান্সফার হবে ওই পিনের বার কনজাম্পশন ডিস্ট্রিবিউট কি হবে? পিনে তো ডাটা ট্রান্সফার হয় না, মানে ডাটাটা তো আমার কাজ করবে না, তাহলে ওই সব পিনগুলোতে মানে 5 ভোল্টের উপরে যায় নাকি লেভেলিং 5 ভোল্ট তো কখনোই ক্রস করতে পারবে না, 5 ভোল্ট তোমার ইনপুট ভোল্টেজ না, 5 ভোল্ট ক্রস করা যাবে। আর ভোল্টেজটা দেয় তোমার বেসিক্যালি ক্লক জেনারেট করা যায়, মানে ক্লকটাকে এই পুরো ডিভাইসটা তোমার বেসিক্যালি বললাম এখানে তোমার তুমি যখন মাইক্রোপ্রসেসর দিয়ে শুধু তো কাজ করবে না, মাইক্রোপ্রসেসরে তোমার আইও ডিভাইস থাকবে না, আইও ডিভাইস থাকবে, পেরিফেরাল থাকবে, তারপর আবার তোমার ইন্টারফেসিং ডিভাইস থাকে, মাল্টিপ্লেক্সার থাকে, ওগুলো তোমাকে রান করতে হবে না, ওগুলোর জন্য বেসিক্যালি তোমার কি লাগে এই পাওয়ারটা। যেমন ধরো তোমার কিবোর্ড তুমি যখন কানেক্ট করো পিসির সাথে তখন কিবোর্ডে কি আসে, পাওয়ার আসে না, কোথা থেকে আসে পাওয়ারটা, সিপিইউ থেকে আসে, বেসিক্যালি একটা ওই 5 ভোল্টের একটা সিগন্যাল আসে, ওকে, ওই যে তোমার একটা সিগন্যালটা আসলো তোমার কিবোর্ড কি হয়েছে, এখন অপারেশন আসছে। এখন ধরো তুমি সারাক্ষণ ধরো এক্স চাপতেছো খালি, ঠিক আছে, তুমি ধরো স্পেস চাপতেছো, তখন তোমার কি স্পেস থেকে কি যাচ্ছে, সিগন্যাল যাচ্ছে। তো এখানে তুমি ধরো এই বেশি চাপলে বেশি সিগন্যাল পাবে এরকম না, পাওয়ার কনজাম্পশন পাবে এরকম। আর তার মানে স্যার প্রত্যেকটা পিনেই সেম পাওয়ার কনজাম্পশন থাকে ফিক্স, নরমালি কিবোর্ডে যেরকম বলতে হ্যাঁ ওরকম, এখানে তো আলাদাভাবে তুমি জানো যে এটার ফাংশন বেশি, এটা এরকম কিছু মূলত
পিন বেসিক্যালি কি, তোমরা পিন আসলে কিন্তু তোমার বিএলএস যখন করছো, সবাই করছো না? বিএলএস যখন করছো তখন তোমার পিন বের করতে না উপরে অ্যাপ্লিকেশন করে এনমস পিমসে সোর্স ড্রেন গেট। সো পিন মানে খালি একটা পিনই, এর মধ্যে আরো কাজ জিনিস আছে, সবকিছু মিলায়ে আমরা একটা কন্টাক্ট বের করছি। কন্টাক্টটাকে কি বলতাম আমরা আসলে পিন, সেটা বেসিক্যালি একটা কন্টাক্ট, এটার ভিতরে অনেক কিছু আছে। যেমন এই পুরো মাইক্রোপ্রসেসরকে আমরা ভাগ করেছিলাম দুটো ভাগে, বিআইইউ ইউ। বিআইইউ কিছু ইনস্ট্রাকশন কিউ ছিল, কিউ কি শুধুমাত্র কিউই, কিউ ভিতরে কিছু নাই আর? অবশ্যই আছে। তো পাওয়ার কন্ট্রোলগুলো হয় ওগুলোর ভিতরে পিনে। পিন জাস্ট হলো কি তোমার একটা আউটার ফেসের সাথে ইন্টারঅ্যাকশনের জন্য তোমার একটা কন্টাক্ট। আমার হচ্ছে মাইক্রোপ্রসেসরটা ট্রিগার করার জন্য হচ্ছে আমি একটা ইনপুট বলছি। এক্স্যাক্টলি। আচ্ছা, তারপর দেখো রিড। রিড হলো কি তোমার যে সিগন্যালকে কি করবা, রিড করবা, রিড অপারেশনের জন্য। তারপর রেডি। রেডি এগুলো সব দেখো, বুঝছো? এগুলো পড়ানো কিছু নাই। রেডি, রিসেট, এগুলো কি পিন। ইন্টার, এই যে একটা দেখো ইন্ট আর, ইন্ট দিয়ে বলবো আমরা কি ইন্টারাপ্ট, তারপর অক্ষরটা দিয়ে কিছু একটা আসবে। ইন্ট মানে হলো ইন্টারাপ্ট, আর দিয়ে হলো রিকোয়েস্ট। ইন্টার মানে হলো তোমার ইন্টারাপ্ট রিকোয়েস্ট। এটা দিয়ে কি আসলো, তোমার প্রত্যেকটা ক্লক সাইকেলের পরে তোমার ইন্টারাপ্ট রিকোয়েস্ট আসে। ধর তোমার একটা ক্লক সাইকেল শেষ, মানে কি তোমার এক্সিকিউশন শেষ, তখন ইন্টারাপ্ট রিকোয়েস্ট আসবে যে তোমার প্রোগ্রামটা ইন্টারাপ্ট নিবে কি নিবে না। এটা হলো সেই পিনটা, ইন্টারাপ্ট রিকোয়েস্ট করো যেটা দিয়ে। যে ধরো আমরা গত ল্যাবে দেখছিলাম, একটু পর পর আমরা ইন্টারাপ্ট দিছিলাম, দুদিন ইন্টারাপ্ট দিছিলাম না? ফার্স্টে আমরা ইনপুট নিয়েছিলাম, ইনপুট নেওয়ার পরে আমরা কি ইনপুটটা শো করছি, শো করার পরে আমরা আউটপুট নিয়েছি। সরি, আমরা শো করার পরে আমরা কি করছি, আস্কি ভ্যালু চেঞ্জ করছি, যোগবিয়োগ করছি, করার পরে আমরা কি করছি, আবার আউটপুট দিছি, তারপর লাস্টে আবার ইন্টারাপ্ট দিছি। এরকম ছিল না? তো প্রত্যেকটা স্টেপের পরে কি আসবে তোমার ইন্টারাপ্ট। আর এক একটা এক্সিকিউশনে এক একটা ক্লক সাইকেলে যাবে। 4টা ক্লক সাইকেল মিলে একটা মেশিন সাইকেল হয়। এগুলো করে দেব টাইমিং ডায়াগ্রামের মধ্যে দেখো, তখন এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। হ্যাঁ, ক্লক সাইকেল, মেশিন সাইকেল আছে, ক্লক সাইকেল আছে, দুটো জিনিস আছে। দুটো জিনিস বুঝলেই সব ক্লিয়ার। তো কি বলতেছিলাম আমি, ভুলে গেছি। আচ্ছা, তো তোমার এই ইন্টারাপ্ট প্রত্যেকটা ক্লক সাইকেলের শেষে তোমাকে বলবে যে ইন্টারাপ্ট লাগবে কি। তুমি নিতেও পারো, নাও নিতে পারো। যদি লাগে তুমি নিবা, না লাগলে নিবা না। এটা হলো ইন্টারাপ্ট রিকোয়েস্ট। এনএমআই হলো তোমার নন মাস্কেবল ইন্টারাপ্ট। মাস্কেবল মানে কি? মাস্কেবল মানে হলো যেটা এড়ায় যাওয়া যায়, ঠিক আছে? এড়ায় যাওয়া যায়। তুমি মাস্ক করছো মানে কি, তোমার চেহারাটা তুমি কি করছো, এড়ায় গেছো। নন মাস্কেবল মানে হলো যেটা তুমি কি করতে পারবে না, অ্যাভয়েড করতে পারবে না। তো নন মাস্কেবল ইন্টারাপ্ট যদি আসে, তোমাকে অবশ্যই করতে হবে, সব কাজ বাদ দিয়ে ইন্টারাপ্ট দিতে হবে। কাজ শেষ, ইন্টারাপ্ট দিস। এনএমআই, তারপরে টেস্ট, তারপরে হলো যে এমএন এমএক্স। আমরা একদম প্রথম দিন করছিলাম মাইক্রোপ্রসেসর এক্সিকিউটিভ দুটো মোডে কাজ করতে পারে, মিনিমাম মোড, ম্যাক্সিমাম মোড। তো এটা দিয়ে তুমি কি করতে পারবা, মোড সিলেক্ট করতে পারবা। আচ্ছা, তারপরে ইন্টারাপ্ট, এতে হলো অ্যাকনলেজ, এএলই, যেগুলো একটু পড়াইতে হবে। আর থাকবে এগুলো